হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে আমাদের কাজ শক্তি ক্ষমতার 7 নাম্বার লেকচার। আমরা এর আগের লেকচারে কিন্তু গতি শক্তির কনসেপ্টগুলো দেখেছিলাম এবং সেই রিলেটেড কিছু ম্যাথ প্রবলেম সলভ করেছিলাম। আজকের ক্লাসে আমরা আগের দিনের ক্লাসে দেওয়া যে হোমওয়ার্কগুলো ছিল সেগুলো আগে সলভ করব এবং তারপরে বিভব শক্তিতে চলে যাব। আজকে বিভব শক্তি রিলেটেড থিওরি পার্টটা আমরা কভার করব এবং বিভব শক্তির যে আসল ফিলগুলা সেইগুলো আমরা ইনশাল্লাহ আজকে আলোচনা করব। তো চলো তাহলে শুরু করা যাক। বিভব শক্তি রিলেটেড ম্যাথ প্রবলেমগুলা এবং সেগুলোর অ্যাপ্লিকেশন সেগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখব। আর একই সাথে আজকে কভার করব ইনশাল্লাহ আমাদের কাজ শক্তি উপপাদ্য এবং যান্ত্রিক শক্তির নিত্যতার থিওরি পার্ট। ঠিক আছে, আজকে মূলত পুরো ক্লাসটাই থিওরি বেসড। তো সবাই হচ্ছে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, লক্ষ্য করো এবং যা কিছু লিখবো সেগুলো একটু খাতায় তুলে ফেলবা। চলো তাহলে আগের দিনের ক্লাসে দেওয়া যে হোমওয়ার্কগুলো সেইগুলো আগে আমরা একটু সলভ করে ফেলি। এটা হয়তো সবাই পারছো, তবুও আরেকবার দেখায় রাখি। সো দেখো, প্রথম যেই ম্যাথটা, ভূমি থেকে 10 কেজি ভরের একটা বস্তুকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 50 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। 2 সেকেন্ড পরে বস্তুর গতিশক্তি নির্ণয় করো। খেয়াল করো, আমাদের এই যে প্রশ্নটা কিন্তু এমন না যে একটা বস্তু আছে, এইটাকে আমরা উপরের দিকে নিক্ষেপ করলাম, বস্তু তাইলে উপরে যেত, স্থির হয়ে যেত, আবার নিচের দিকে নামতো, গতিশক্তি বাড়তে থাকতো। কিন্তু এইবার আমাদের দেখো, যেই বেগটার কথা বলে দিছে সেটা কিন্তু আনুভূমিকের বরাবরও না, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 50 মিটার পার সেকেন্ড একটা বেগ, 50 মিটার পার সেকেন্ড একটা বেগ। আনুভূমিকের সাথে এই কোণটা কত দেওয়া আছে? 30 ডিগ্রি কোণ দেওয়া আছে। বস্তুর যেই ভর, বস্তুর ভর বলে দেওয়া আছে 10 কেজি। আমাদেরকে জিজ্ঞাসা করছে যে 2 সেকেন্ড পরে আমাদের এই বস্তুটার গতিশক্তি কত হবে। এখন দেখো, যদি সোজা উপরের দিকে ছুঁড়ে মারতাম তাহলে কিন্তু 2 সেকেন্ড পরে তার বেগ কত সেটা আমরা v সমান সমান u মাইনাস জিটি দিয়ে করে ফেলতে পারতাম। বা বস্তুটা যদি সোজা এদিক বরাবর একটা ত্বরণ লাভ করত বা যদি সমবেগে চলতে থাকতো তাহলেও কিন্তু আমরা তার গতিশক্তি সহজে বের করে ফেলতে পারতাম। কিন্তু এখানে আমাদের যে বেগটা দেওয়া আছে সেটা কিন্তু সোজাসুজি এক্স অক্ষ বরাবরও না, আবার ওয়াই অক্ষ বরাবরও না, এই দুইটার মাঝামাঝি একটা দিকে কিন্তু তার বেগটা দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি 2 সেকেন্ড পরে তার বেগ বের করতে চাই তাহলে আমাদের ওই একটা সূত্র প্রয়োগ করলে কিন্তু হবে না। যারা আগে গতিবিদ্যা অধ্যায় করে আসছো, প্রাসের কনসেপ্টগুলো যাদের করা আছে তারা আসলে আইডিয়াটা পাইছো। যাদের প্রাস করা নাই তাদের জন্যও কোনো অসুবিধা নাই, তোমরা জাস্ট এই ম্যাথটা কিভাবে করছে একটু ফলো করো। তাইলে দেখো, আমরা এখান থেকে কিন্তু এই দিকে যে আমরা বস্তুটাকে ছুঁড়ে মারছি, আমরা কি করব, আমাদের হিসাব সহজ করার জন্য চলো এই যে বেগটা দেওয়া আছে এই বেগটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করে ফেলি। একটা হলো এক্স অক্ষ বরাবর এবং আরেকটা হলো ওয়াই অক্ষ বরাবর। তাহলে দেখো, এক্স অক্ষ বরাবর যে বেগটা সেটার মান কত হবে? সেটার মান হবে 50 cos 30 ডিগ্রি, 50 cos 30 ডিগ্রি। এবং ওয়াই অক্ষ বরাবর যে বেগটা হবে সেটা কি হবে? সেইটা হবে 50 sin 30 ডিগ্রি, 50 sin 30 ডিগ্রি। তাহলে খেয়াল করো, এক্স অক্ষ বরাবর বেগ হচ্ছে 50 cos 30 ডিগ্রি, ওয়াই অক্ষ বরাবর আদি বেগ হচ্ছে 50 sin 30 ডিগ্রি। কেন আদি বেগ বললাম? কারণ এইটা তো আদি বেগ ছিল, তাহলে এটা এক্স অক্ষ বরাবর আদি বেগ আর এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর আদি বেগ। তাহলে আমরা এই বেগটাকে এভাবে করে প্রকাশ করছি, আদি বেগ যেহেতু তাই ভি নট লিখলাম, কিন্তু এইটা কি এক্স অক্ষ বরাবর বেগ না, এই জন্য ভি নট এক্স লিখলাম। এইটা কি ওয়াই অক্ষ বরাবর বেগ, তো এটা তো আমাদের ওয়াই অক্ষ বরাবর আসলে আদি বেগ, এই জন্য ভি নট ওয়াই হিসেবে এটাকে লিখে ফেললাম। তাইলে দেখো, আমরা যেমন আগে এক্স অক্ষ বরাবর বেগ থাকলে 2 সেকেন্ড পরে বেগ কত হবে বের করতে পারতাম, ওয়াই অক্ষ বরাবর শুধু বেগ জানলে আমরা কিন্তু 2 সেকেন্ড পরে তার বেগ কত হবে সেটা বের করতে পারতাম। তাহলে আমরা এক্স্যাক্টলি ওই মেথডটাই এখন ফলো করব, যে আমার কাছে এখন একটা বেগ নাই, আমার কাছে এখন দুইটা বেগ আছে। একটা আছে এক্স অক্ষ বরাবর বেগ, আমি দেখব 2 সেকেন্ড পরে এক্স অক্ষ বরাবর বেগ কত হবে, এবং আমি দেখব 2 সেকেন্ড পরে আমার ওয়াই অক্ষ বরাবর বেগ কত হবে। তারপরে দুইটা বেগের লব্ধি করে ফেলবো। আমরা দেখো, একটা ফুটবলকে যখন এরকম কোনাকুনি ছুঁড়ে মারি তখন সেটাকে এইরকম একটা পথে গিয়ে আবার ভূমিতে ফেরত আসে না? তা এইরকম একটা পথে মনে করো এরকম র্যান্ডম একটা জায়গাতে সে আসে, এইভাবে করে যেতে 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 এরকম একটা জায়গায় সে পৌঁছাবে। তাহলে আমরা 2 সেকেন্ড পরে বের করব যে তার
এক্স অক্ষ বরাবর বেগটা কত এবং 2 সেকেন্ড পরে তার ওয়াই অক্ষ বরাবর বেগটা কত। আমরা যদি এটা জানতে পারি 2 সেকেন্ড পর এক্স অক্ষ বরাবর বেগ কত এবং 2 সেকেন্ড পর তার ওয়াই অক্ষ বরাবর বেগ কত, তাহলে কিন্তু দেখো এই দুইটা বেগ থেকে আমরা তাদের লব্ধির মান কত সেইটাও বের করে ফেলতে পারবো। তাহলে লব্ধি যেটা হবে সেই লব্ধির মানটা জানলেই কিন্তু আমরা হাফ mv স্কয়ার করে 2 সেকেন্ড পরে তার টোটাল গতিশক্তি কত নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে চলো আমরা শুরু করি। যে প্রথমে লক্ষ্য করো, প্রথমে আমরা দেখি 2 সেকেন্ড পরে 2 সেকেন্ড পরে 2 সেকেন্ড পরে এক্স অক্ষ বরাবর 2 সেকেন্ড পরে এক্স অক্ষ বরাবর বেগ কত। 2 সেকেন্ড পরে এক্স অক্ষ বরাবর বেগ vx সমান সমান v নট এক্স প্লাস এন এ এক্স ইন্টু টি। কি করলাম, v সমান সমান ইউ প্লাস এটি লিখলাম। সবার এক্স অক্ষ বরাবর সবগুলো ভেক্টর থাকতে হবে। এখন দেখো আমাদের এক্স অক্ষ বরাবর কি কোনো ত্বরণ আছে? নাই। তাহলে আমরা লিখতে পারি এক্স অক্ষ বরাবর যেই বেগটা সেটা হবে v নট এক্স এরই সমান, অর্থাৎ সেটা হলো 50 cos 30 ডিগ্রির সমান, 50 cos 30 ডিগ্রি এর সমান, অর্থাৎ 25√3 যেহেতু, তাহলে 25√3 এটা হলো আমাদের এক্স অক্ষ বরাবর শেষ বেগ। এখন বলো তো আমরা 2 সেকেন্ড পরে ওয়াই অক্ষ বরাবর যদি বেগ বের করতে চাই সেটা কত হবে? 2 সেকেন্ড পরে ওয়াই অক্ষ বরাবর বেগ কত হবে? 2 সেকেন্ড পরে ওয়াই অক্ষ বরাবর বেগ কত হবে? দেখো ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ সমান সমান ওয়াই অক্ষ বরাবর আদি বেগ প্লাস ওয়াই অক্ষ বরাবর ত্বরণ ইন্টু টি। ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ সমান সমান ওয়াই অক্ষ বরাবর আদি বেগ প্লাস ওয়াই অক্ষ বরাবর ত্বরণ ইন্টু টি। বলো তো বস্তুকে যখন তুমি ছুঁড়ে মারছো তখন কি ওয়াই অক্ষ বরাবর একটা ত্বরণ ছিল না? ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কোনটা ছিল? নিচের দিকে জি ছিল। তাহলে আমরা ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ বের করার জন্য ওয়াই অক্ষ বরাবর যে আদিবেগ ছিল এই যে 50 sin 30 ডিগ্রি মানে 50 ইন্টু হাফ প্লাস মাইনাস কি লিখবো জি ইন্টু 2 সেকেন্ড পরে যেই বেগ হবে সেটা। তাহলে এখান থেকে যদি আমরা ভি ওয়াই এর মানটা হিসাব করি তাহলে কত আসে একটু দেখে ফেলি। 25 মাইনাস 9.8 ইন্টু 2 বা 19.6, 5.4 মিটার পার সেকেন্ড, 5.4 মিটার পার সেকেন্ড। তাহলে খেয়াল করো 2 সেকেন্ড পরে আমি বস্তুর এক্স অক্ষ বরাবর বেগ কত এবং ওয়াই অক্ষ বরাবর বেগ কত দুইটাই কিন্তু বের করতে পারলাম। তাহলে এখন আমার টার্গেট থাকবে 2 সেকেন্ড পরে লব্ধি বেগ নির্ণয় করতে। 2 সেকেন্ড পর বস্তুর লব্ধি বেগ কত? 2 সেকেন্ড পর বস্তুর লব্ধি বেগ, 2 সেকেন্ড পর বস্তুর লব্ধি বেগ কত হবে? v সমান সমান হবে স্কয়ার রুট অফ vx স্কয়ার প্লাস vy স্কয়ার। তাহলে এখান থেকে আসে vx এর ভ্যালু কত ছিল? 25√3, 25√3 এটার উপর স্কয়ার প্লাস vy মানে ছিল 5.4 স্কয়ার, 5.4 স্কয়ার। তাহলে v সমান সমান আসছে 25√3 এর উপরে স্কয়ার প্লাস 5.4 এর উপরে স্কয়ার এর উপরে রুট। তাহলে v এর মান আসছে 43.63, 43.64 লেখা যায় এত মিটার পার সেকেন্ড। তাহলে যখন তুমি 2 সেকেন্ড পরে বস্তুর লব্ধি বেগ পেয়ে গেছো তাহলে 2 সেকেন্ড পরে বস্তুর গতিশক্তিও বের করতে পারবা। 2 সেকেন্ড পর বস্তুর গতিশক্তি কত হবে? 2 সেকেন্ড পর বস্তুর গতিশক্তি সমান সমান হবে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কয়ার। তাহলে এম এর মান কত? 10 ছিল, ভি হচ্ছে 43.64 এর উপর স্কয়ার, তাহলে কত হয় ইন্টু 5, এটা আসে 9520, 9520.8 জুল। ঠিক আছে, তাহলে আমরা টোটাল গতিশক্তি কত বের করে ফেললাম। তাহলে পুরো প্রসেসটা আরেকবার রিক্যাপ করি। কি বললাম এখানে? যে আমাদের কোনাকুনি ছুঁড়ে মারা হয়েছে। তাহলে আমরা কি করলাম? এক্স অক্ষ বরাবর বেগ এবং ওয়াই অক্ষ বরাবর বেগ দুইটা বেগে ভেঙে ফেললাম। 2 সেকেন্ড পর এক্স অক্ষ বরাবর বেগ বের করলাম, 2 সেকেন্ড পর ওয়াই অক্ষ বরাবর বেগ বের করলাম। তাহলে 2 সেকেন্ড পরে দুইটা বেগ যখন বের করছি তাহলে তাদের লব্ধি বেগ কত হবে?
তাহলে তাদের লব্ধি বেগটা কত হবে? সেই লব্ধি বেগটা আমরা এই দেখো সূত্র দিয়ে বের করে নিয়ে আসলাম। তাহলে 2 সেকেন্ড পর বস্তুর গতিশক্তি কত হবে? হাফ এম ভি স্কোয়ার থেকে গতিশক্তি বের করে ফেললাম, অনেক ইজি। দেখো যারা প্রাস আগে করছো তাদের জন্য তো এটা একদম ইজি, কিন্তু যারা আগে প্রাস করো নাই তারাও আশা করি এটা বুঝতে পারছো। খেয়াল করে দেখো একটা জিনিস, এক্স অক্ষ বরাবর কিন্তু কোনো ত্বরণ ছিল না, জি এর কোনো ইফেক্ট কিন্তু এক্স অক্ষ বরাবর নাই, জি এর কোনো প্রভাব কিন্তু এক্স অক্ষ বরাবর নাই। এই কারণে সময় যতই যাক না কেন এক্স অক্ষ বরাবর শেষ বেগ কিন্তু এক্স অক্ষ বরাবর আদি বেগের সমানই হবে। কিন্তু ওয়াই অক্ষ বরাবর যেহেতু ত্বরণ আছে তাই ওয়াই অক্ষ বরাবর বেগের একটা পরিবর্তন হলো। তাহলে যখন আমরা 2 সেকেন্ড পরে লব্ধি বেগটা বের করছি তখন পরিবর্তনটা শুধু ওয়াই এ হবে এবং সেই অনুযায়ী আমরা লব্ধি বেগ বের করব এবং তারপরে গতিশক্তিটা বের করে ফেলবো। সো আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। ওকে, চলো এবার পরের প্রবলেমটায় চলে যাই। এইখানে কি বলছে দেখো, ভূমি থেকে 4 কেজি ভরের একটা বস্তুকে 2i+8j বেগে ছুঁড়ে মারলে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কত? তোমাদের নিশ্চয়ই একটা থিওরি মনে আছে, একটা বস্তুকে আমরা যখন উপরের দিকে নিক্ষেপ করতাম তখন বলতো সর্বোচ্চ উচ্চতায় যখন বস্তুটা যেত তখন তার ওয়াই অক্ষ বরাবর যে বেগ, তখন তার বেগটা কত হয়ে যেত? 0 হয়ে যেত না? কারণ যদি তার বেগ উপরের দিকে আর কিছু থাকতো তাহলে কিন্তু এইটা তার সর্বোচ্চ উচ্চতা হতো না, উপরের দিকে আরো বেগ থাকলে সে কিন্তু আরো উপরের দিকে উঠতো। তাহলে খেয়াল করো তার সর্বোচ্চ উচ্চতায় কিন্তু আমরা জানতাম তার সর্বোচ্চ উচ্চতায় ওয়াই অক্ষ বরাবর কিন্তু কোনো বেগ থাকে না, উপরের দিকে কিন্তু কোনো বেগ থাকে না। এই থিওরিটা আশা করি আমরা সবাই জানি। এখন খেয়াল করো আমাদের এখানে আগের বারের সাথে অঙ্কটার পার্থক্যটা কোথায়? আগের বার আমাদেরকে প্রশ্নে বলে দিয়েছিল বেগের মান কত এবং দিকটা কোন দিকে, কিন্তু এইবার আমাদের প্রশ্নে বলে দিয়েছে আই জে দিয়ে একটা ভ্যালু বলে দিয়েছে। সেটা কত? আমাদের একটা বেগ বলে দিল, সেটা হলো 2i ক্যাপ প্লাস 8j ক্যাপ, এইরকম একটা ভ্যালু আমাদের বলে দিল। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে আমরা এমন একটা বেগে বস্তুটাকে ছুঁড়ে মেরেছি যার এক্স অক্ষ বরাবর বেগ হলো 2i ক্যাপ, যার এক্স অক্ষ বরাবর বেগ হলো 2i ক্যাপ এবং যার ওয়াই অক্ষ বরাবর বেগ হচ্ছে 8j ক্যাপ, যার ওয়াই অক্ষ বরাবর বেগ হচ্ছে 8j ক্যাপ। তাহলে এক্স অক্ষ বরাবর বেগ হলো 2i ক্যাপ এবং ওয়াই অক্ষ বরাবর বেগ হচ্ছে 8j ক্যাপ। এরকম একটা বেগে আমরা বস্তুকে ছুঁড়ে মারলাম। এখন তাহলে বস্তুর গতিপথ কেমন হবে? এরকম ফুটবলের মতন এটা আবার মাটিতে এসে পড়বে। বলল সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কত? আমরা একটু আগের ম্যাথে কি দেখলাম, এক্স অক্ষ বরাবর যেই বেগটা থাকে এক্স অক্ষ বরাবর বেগের কি কোনো পরিবর্তন হয়? হয় না। এক্স অক্ষ বরাবর যে বেগটা ছিল সেটা কিন্তু সব সময় একই রকম থাকবে, কারণ এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই। কিন্তু ওয়াই অক্ষ বরাবর যেই বেগটা সেটার কিন্তু মান আস্তে আস্তে কমতে 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 সর্বোচ্চ মানে এটা ওয়াই অক্ষ বরাবর বেগটা 0 হয়ে যাবে। দেখো ওয়াই অক্ষ বরাবর যত উপরে যাচ্ছে ওয়াই অক্ষ বরাবর বেগ কমতে 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 একটা পয়েন্টে কিন্তু এটা 0 হয়ে যাবে। সো যখন এটা ওয়াই অক্ষ বরাবর বেগ 0 হবে এটাই কিন্তু হবে আমাদের সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতা আমরা কিন্তু এইটাতেই বলি যখন ওয়াই অক্ষ বরাবর আমাদের যে বেগ সেটা যখন 0 হয়ে যাবে। তাহলে ভাইয়া তখন কি আমাদের শুধুমাত্র এক্স অক্ষ বরাবর বেগটাই থাকবে না? সো এক্স অক্ষ বরাবর যেই বেগটা এটার মান কত? এটা হচ্ছে 2i ক্যাপ। তাহলে আমাদের বললো সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কত? সর্বোচ্চ উচ্চতায় কোনো ওয়াই অক্ষ বরাবর বেগ নাই, সম্পূর্ণ বেগটাই এক্স অক্ষ বরাবর। তাহলে এই এক্স অক্ষ বরাবর যে বেগ, এক্স অক্ষ বরাবর যে বেগ সেটাই আমাদের ওই সর্বোচ্চ উচ্চতায় থাকবে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কত? সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কত? সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কত? সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি সমান সমান হবে হাফ এম 2 স্কয়ার। তাহলে আমাদের এম এর মান তো 4, তাহলে 8 জুল। 8 জুল। তো আশা করি এটাও বুঝতে পেরেছো। খুবই সহজ, খুবই কনসেপচুয়াল এবং সহজ একটা ম্যাথ প্রবলেম। পরেরটাতে যাই। দেখো এখানে কি বললো, ভূমি থেকে একটা 4 কেজি ভরের বস্তুকে আমরা এত বেগে, এই দেখো এত বেগে ছুঁড়ে মারলাম আগের অঙ্কটার মতনই, কিন্তু এবার বললো যে 1 সেকেন্ড পরে গতিশক্তি কত হবে নির্ণয় করো। তাহলে খেয়াল করো 1 সেকেন্ড পরে গতিশক্তি কত এটা বের করতে বললো। আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের কত বেগে বস্তুটাকে ছুঁড়ে মারা হয়েছে, 2i+8j।
2i ক্যাপ প্লাস 8j ক্যাপ, এত বেগে বস্তুকে আমরা ছুঁড়ে মেরেছি। এক্স অক্ষ বরাবর যেই বেগটা সেটা হচ্ছে 2i ক্যাপ, এবং ওয়াই অক্ষ বরাবর যেই বেগটা এইটা কত, ওয়াই অক্ষ বরাবর যেই বেগটা এইটা হচ্ছে 8j ক্যাপ, 8j ক্যাপ। এখন আমাদের বলল 1 সেকেন্ড পরে বস্তুটার গতিশক্তি নির্ণয় করতে। তাহলে আমরা দেখো তো একদম প্রথম ম্যাথটার মতন, কিন্তু যে এক্স অক্ষ বরাবর ভাইয়া আদিবেগ কত, 2, যেই 2 মিটার পার সেকেন্ড এক্স অক্ষ বরাবর বেগ আছে এটাই কিন্তু আমাদের এক্স অক্ষ বরাবর 1 সেকেন্ড পরের বেগ একই রকম হবে। কেন? কারণ দেখো 1 সেকেন্ড পরে 2vx, আমি যদি এভাবে লিখি যে 1 সেকেন্ড পরে 1 সেকেন্ড পরে এক্স অক্ষ বরাবর বেগ কত, 1 সেকেন্ড পরে এক্স অক্ষ বরাবর বেগ এটা কত হবে, vx সমান সমান হবে v নট এক্স প্লাস ax ইন্টু টি। কিন্তু আমরা তো জানি এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ আসলে সেখানে নাই, তাহলে এক্স অক্ষ বরাবর শেষ বেগ হবে এক্স অক্ষ বরাবর আদি বেগ 2 এর সমান, 2i ক্যাপ যেটা ছিল সেটার মতনই কিন্তু থাকবে। ওকে, এরপরে আসো দেখি 1 সেকেন্ড পরে ওয়াই অক্ষ বরাবর বেগ কত, 1 সেকেন্ড পরে ওয়াই অক্ষ বরাবর বেগ কত, 1 সেকেন্ড পরে ওয়াই অক্ষ বরাবর বেগ কত হয়। তাহলে ওয়াই অক্ষ বরাবর বেগ সমান সমান ওয়াই অক্ষ বরাবর আদি বেগ প্লাস ওয়াই অক্ষ বরাবর ত্বরণ ইন্টু টি। বলো তো ওয়াই অক্ষ বরাবর যেই ত্বরণ সেটা কি মাইনাস জিটি, আমাদের ওয়াই অক্ষ বরাবর আদি বেগ কত দেওয়া আছে, 8 দেওয়া আছে। এবার তো আর কজ সাইন করে বের করা লাগলো না, সরাসরি আই ক্যাপ জে ক্যাপ আকারে যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 8 মাইনাস 9.8 ইন্টু 1, তাহলে এটার রেজাল্ট আসে মাইনাস 1.8 মিটার পার সেকেন্ড। আর এখানে আসছিল কত, এখানে আসছিল 2 মিটার পার সেকেন্ড। ব্যাস, তাহলে আমরা দুইটা বেগ যেহেতু বের করে ফেললাম, তাহলে 1 সেকেন্ড পরে লব্ধি বেগ কত, 1 সেকেন্ড পরে লব্ধি বেগ কত, 1 সেকেন্ড পরে লব্ধি বেগ v সমান সমান কি হবে, রুট ওভার vx স্কয়ার প্লাস vy স্কয়ার। তাহলে এখান থেকে আসে vx এর মান হলো 2 স্কয়ার, vy এর মান হচ্ছে মাইনাস 1.8 স্কয়ার। এইখান থেকে আমরা v এর একটা মান পেয়ে যাব। তাহলে কত হয়, 2 স্কয়ার প্লাস 1.8 স্কয়ার, এটাকে রুট করলে আসে 2.69 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে দেখি আমাদের 1 সেকেন্ড পরে গতিশক্তি কত, 1 সেকেন্ড পরে বস্তুর গতিশক্তি, 1 সেকেন্ড পরে বস্তুর গতিশক্তি ই কে সমান সমান কি হবে, হাফ এম ভি স্কয়ার। তাহলে হাফ এম এর মান কত, 4 কেজি, ভি স্কয়ার মানে হচ্ছে 2.69 স্কয়ার, তাইলে ইন্টু 2 দিলে আসছে 14.48 এত জুল। ঠিক আছে, একদম সহজ, একেবারে সহজ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এটা দেখলাম যে কোনো একটা বস্তুর যদি আমরা গতিশক্তি বের করতে চাই তাহলে ওই মুহূর্তের আমাদের বেগ জানা লাগবে। সো এই বেগটা জানার জন্য আমরা 1 সেকেন্ড পরে এক্স অক্ষ বরাবর বেগ কত দেখলাম, 1 সেকেন্ড পরে ওয়াই অক্ষ বরাবর বেগ কত দেখলাম, এবং ওই দুইটা বেগ থেকে আমরা তার মোট বেগ বা লব্ধি বেগ বের করলাম, এবং তারপর হাফ এম মোট ভি স্কয়ার করে ফেললাম। ওকে, এইবার আমরা চলে যাই বিভব শক্তির মধ্যে। সো দেখো বিভব শক্তি এই জিনিসটা নিয়ে বেশ কনফিউশন দেখা যায়। আসলে ম্যাথ করতে গেলে কিন্তু সহজ, ম্যাথে কোনো ঝামেলা নাই। নর্মালি এই চ্যাপ্টারে বিভব শক্তি রিলেটেড তুমি যা কিছু করবা সবগুলাই মহাকর্ষীয় বিভব শক্তি অথবা স্প্রিং বিভব শক্তি নিয়ে। চার্জ রিলেটেড যে বিভব শক্তিগুলো আছে যে সেগুলো স্থির তড়িৎ অধ্যায়ে, ওগুলা নিয়ে দেখা যায় কাজ শক্তি উপপাদ্য বা কাজ শক্তি ক্ষমতা এই অধ্যায়ে আমরা এটা নিয়ে আলোচনা করি না, সেটা পুরাটাই স্থির তড়িৎ পার্টের মধ্যে চলে যায়। তাছাড়া বিভব শক্তির ম্যাথ যেগুলো আছে সেগুলা কিন্তু খুবই সহজ, পুরো চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে সহজ। যেমন মহাকর্ষ বিভব শক্তি ক্লাস 9-10 পড়ে আসছি, এমজিএইচ, খুবই সহজ। এছাড়া গত ক্লাসে আমরা দেখছিলাম যে স্প্রিং রিলেটেড যেই বিভব শক্তি সেটা হচ্ছে হাফ কে এক্স স্কয়ার। তো এইরকম টাইপের সহজ সহজ সূত্র দিয়েই কিন্তু ম্যাথ যা করার সেগুলো হয়ে যাবে।
কিন্তু আমরা আসলে এর একদম একটু ডিপ ডাইভ করতে চাই যে বিভব শক্তি আসলে মেইন ফিলটা কি, এটা আসলে বলতে কি বোঝায়, এর মানেটা কি, এটা নিয়ে আমরা চলো একটু আলোচনা করি। আবারও বলছি, আলোচনা দেখে কিন্তু মনে করো না টপিকটা কঠিন, কারণ যেহেতু বললাম ডিপ ডাইভে যাব, তাই এটা যদি কারো কাছে বেশি কঠিন মনে হয় তাহলে বলবো কয়েকবার একটু লেকচারটা দেখো, তাহলে সহজ লাগবে। কিন্তু পরীক্ষার জন্য যা লাগবে বা আমাদের ধরো সূত্র দিয়ে ম্যাথ করার জন্য যা লাগবে ওইগুলো একেবারে সহজ, ওইগুলা নিয়ে কোনো টেনশন করার কিচ্ছু নাই। তাইলে চলো আমরা আস্তে আস্তে বিভব শক্তির পার্টটার মধ্যে প্রবেশ করি। দেখো, বিভব শক্তি নিয়ে শুরুতে যে সংজ্ঞাটা দিল, কোন বস্তু তার বিশেষ অবস্থান বা আকৃতির কারণে কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বিভব শক্তি বলে। সংজ্ঞাটা খুবই সহজ। যেমন দুইটা কেসের কথা বললো, একটা বিশেষ অবস্থানের কারণে যে কাজ করার সামর্থ্য এবং আকৃতির কারণে যে কাজ করার সামর্থ্য। দুইটা এক্সাম্পলই দিয়ে দেই। যে একটা মনে করো আমাদের সারফেস থেকে কোনো একটা বস্তুকে আমরা যদি একটা নির্দিষ্ট উচ্চতায় তুলি, সারফেস থেকে কোনো একটা বস্তুকে যদি আমরা নির্দিষ্ট উচ্চতায় তুলি, কত উচ্চতা? এইচ উচ্চতা, তাহলে বলো তো এই অবস্থান পরিবর্তনের জন্য এই বস্তুটার মধ্যে একটা বিভব শক্তি জমা হয়েছে না? তাহলে এটা হলো সেই উদাহরণটা যে অবস্থার পরিবর্তনের জন্য বা বিশেষ অবস্থানের কারণে বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বিভব শক্তি বলে। ভাইয়া এটা তো উপরে উঠালাম, কাজ করার সামর্থ্য কোথায়? তুমি এটাকে ছেড়ে দাও, বস্তুটা কিন্তু নিচের দিকে একা একা পড়ে যাবে। তাহলে তার কাজ করার একটা সামর্থ্য কিন্তু আছে, নিচের দিকের পড়ার একটা সামর্থ্য আছে। এই জন্যই আমরা বলছি যে যে সামর্থ্যটা আছে ওইটাই কিন্তু তার মধ্যে জমা আছে, এটাই হলো তার বিভব শক্তি। এছাড়া আকৃতির পরিবর্তনের জন্য তার মধ্যে বিভব শক্তি যে জমা হয় সেইটা কিভাবে, এটা যদি আমরা একটু দেখি। আকৃতির পরিবর্তনের কারণে যে বিভব শক্তি, মনে করো এখানে একটা স্প্রিং রাখা আছে, এই স্প্রিংটার সাথে আমরা একটা বস্তুকে যুক্ত করে দিলাম। তো এই বস্তুটাকে যখন আমরা ধরো স্প্রিং সহ বস্তুটাকে যখন আমরা সংকুচিত করে দিব, তখন বলতো আমরা কি স্প্রিং এর আকৃতিটা পরিবর্তন করে ফেললাম না? স্প্রিংটাকে কি আমরা আগের থেকে একটু সংকুচিত করে ফেললাম না? এই সংকুচিত করার জন্য কিন্তু এই বস্তুটার মধ্যে একটা শক্তি জমা হইছে, এই বস্তুটার একটা কাজ করার সামর্থ্য হইছে। তুমি ছেড়ে দাও তাইলেই বুঝবা, যখন ছেড়ে দিচ্ছ তখন এটা ঠাসাই করে কিন্তু সামনের দিকে আগায় যাবে, তার কাজ করার একটা সামর্থ্য কিন্তু আমরা এখান থেকে দেখতে পাই। তাহলে কি দাঁড়ালো? যে কোনো বস্তু তার অবস্থানের পরিবর্তনের কারণে বা আকৃতিগত পরিবর্তনের কারণে কাজ করার যে সামর্থ্য লাভ করে সেইটাকে আমরা বলি তার বিভব শক্তি। এইটা গেল ক্লাস 9-10 টাইপের সংজ্ঞা। আমরা যেহেতু লাস্ট ক্লাসে সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল এই টাইপের জিনিসগুলো দেখেছিলাম, চলো আমরা সেই কনসেপ্টটাকে ইউজ করে বিভব শক্তির একটা সুন্দর ডেফিনেশন দেই। সেই ডেফিনেশনটা একদম লাস্টের দিকে আছে, তার আগে আমরা ওই সংরক্ষণশীল বল অসংরক্ষণশীল বল দিয়ে যেই ম্যাথমেটিক্যাল প্রকাশটা সেইটা আগে একটু দেখব। যেমন দেখো, এই বিভব শক্তির গাণিতিক প্রকাশটা কেমন হবে তোমাদেরকে একটু আগের ক্লাসটা মনে করাই দেই। সংরক্ষণশীল বল কোনগুলা ছিল? দেখো, সংরক্ষণশীল বল কিন্তু ছিল মহাকর্ষ বল, স্প্রিং বল, তারপরে হচ্ছে স্থির বৈদ্যুতিক বল, এগুলা হচ্ছে আমাদের সংরক্ষণশীল বল ছিল। এই বলগুলার স্পেশালিটি কি ছিল? এই বলগুলার স্পেশালিটি ছিল যে এই বলগুলো দ্বারা কৃত কাজ শুধুমাত্র আদিবিন্দু আর শেষ বিন্দুর উপর নির্ভর করে। আমরা কখনোই কোন পথ দিয়ে বস্তুটাকে সরানো হলো তার উপরে কৃতকাজ নির্ভর করে না, সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ নির্ভর করে না। যেমন মহাকর্ষ বলের কথাই মনে করে দেখো, একটা বস্তুকে যখন তুমি একটা আঁকা বাঁকা পথে উপরের দিকে উঠাবা, তোমার কিন্তু কোন পথে উঠালা সেটা কিন্তু মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ বের করার জন্য প্রয়োজন নাই। আমার লাগবে আদিবিন্দু এবং শেষ বিন্দু, এদের মধ্যবর্তী যেই দূরত্ব সেটা, তাহলেই কিন্তু আমি মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ কত বের করে ফেলতে পারতাম। সো তাহলে এই ধরনের বলগুলা ছিল সংরক্ষণশীল বল। আর অসংরক্ষণশীল বল কোনগুলা ছিল? অসংরক্ষণশীল বল ছিল ঘর্ষণ বল, বাতাসের বাধা, সান্দ্রতা বল, এইগুলা। সো এগুলার কাজটা কি, এগুলার পার্থক্যটা কি ছিল, স্পেশালিটি কি ছিল? এই ধরনের বলগুলো দেখা যেত, এই ধরনের বলগুলা দ্বারা কৃত কাজ পথের উপর নির্ভরশীল ছিল।
যে যদি আমরা একটা আঁকাবাঁকা পথে নিয়ে যাই, অনেক বেশি দূরত্ব অতিক্রম করাই, তাহলে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ বেশি হবে, আর যদি একটা কম পথে নিয়ে যাই তাহলে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কম হবে। অর্থাৎ সংরক্ষণশীল বলটা কিন্তু আমরা দেখেছিলাম যে শুধুমাত্র আদিবিন্দু আর শেষ বিন্দুর উপর নির্ভর করে, এবং আরেকটা স্পেশালিটি ছিল সংরক্ষণশীল বলের, সেটা কি, যে একটা বস্তুকে যখন আমরা ঘুরায় আবার আগের জায়গাতে নিয়ে আসব তখন সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ কিন্তু শূন্য হতো। যেমন একটা বস্তুকে তুমি উপরের দিকে এই উচ্চতা তুললা, তাহলে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ যা হবে, যদি বস্তুকে আবার আগের বিন্দুতে নিয়ে আসো তাহলে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ যা হবে, দুইটাকে যদি যোগ করো, যে উপরে উঠানোর কাজ প্লাস নিচে উঠানোর কাজ করলে কিন্তু, দুইটা যোগ করলে কিন্তু সমান একদম জিরো পাবা। দুইটা যোগ করলে কি পাবা? জিরো পাবা। উপরে উঠালে মাইনাস mgh, নিচে নামালে প্লাস mgh। তাহলে মহাকর্ষ বল দ্বারা কৃত যে মোট কাজ সেটা কি হচ্ছে? জিরো হচ্ছে। কখন? যখন তুমি পুরাটা ঘুরে আবার আগের জায়গাতে আসছো। তাহলে এই ধরনের বলগুলো ছিল আমাদের সংরক্ষণশীল বলের উদাহরণ। এখন একটা জিনিস তোমাকে আমি বলি যে বিভব শক্তির গাণিতিক প্রকাশটা কি। মনে করো আমাদের এখানে একটা সংরক্ষণশীল ক্ষেত্র আছে। আমি বলে রাখি একটা কথা, যে বিভব শক্তি শুধুমাত্র, এটা খাতায় লিখে রাখো, বিভব শক্তি কেবলমাত্র সংরক্ষণশীল বলের জন্য ডিফাইন্ড। হ্যাঁ, বিভব শক্তি শুধুমাত্র সংরক্ষণশীল বলের জন্যই কিন্তু হয়। তুমি কখনোই ঘর্ষণ বলের জন্য কিন্তু কাজ করে বিভব শক্তি পাবা না। আমরা কখনো দেখছি যে ঘর্ষণ, আমরা দেখো মহাকর্ষ বল আছে, মহাকর্ষ বলের এগেইনস্টে যখন আমরা যাই তখন কিন্তু তার মধ্যে একটা বিভব শক্তি জমা হয়। কিন্তু বলতো যদি আমি ঘর্ষণ বলের এগেইনস্টে যাই তাহলে কি আমি সেখানে কোনো বিভব শক্তি পাই? এরকম কি হয় যে ঘর্ষণ বলের এগেইনস্টে কাজ করছি, ছেড়ে দেওয়ার পরে ওটা আবার আগের জায়গায় চলে আসলো, এমন কি হয়? হয় না কিন্তু। তাহলে দেখো যে বিভব শক্তি কাদের, কোন ধরনের বলগুলোর জন্য হচ্ছে? সংরক্ষণশীল টাইপের বলগুলোর জন্য হচ্ছে। যে আমাদের মহাকর্ষ বলের বিরুদ্ধে গিয়ে যখন আমি একটা বস্তুকে উপরের দিকে উঠাচ্ছি তখন ওর মধ্যে কিন্তু একটা বিভব শক্তি জমা হচ্ছে। স্প্রিং বলের এগেইনস্টে গিয়ে যখন আমি একটা বস্তুকে সংকুচিত করছি তখন কিন্তু তার মধ্যে একটা বিভব শক্তি জমা হচ্ছে। একটা পজিটিভ চার্জ আর একটা পজিটিভ চার্জের যখন কাছে আমি নিয়ে আসছি, সংরক্ষণশীল বলের এগেইনস্টে গিয়ে যখন কাজ করছি তখন তার মধ্যে একটা বিভব শক্তি জমা হচ্ছে। কিন্তু আমি বাতাসের বাধার এগেইনস্টে গেলাম, কোনো বিভব শক্তি কিন্তু তার মধ্যে জমা হবে না। আমি যদি ঘর্ষণ বলের এগেইনস্টে একটা বস্তুকে ঠেলি, ছেড়ে দেওয়ার পরে কি ওটা আবার আগের জায়গায় চলে আসবে? এমন কি হয়? কখনোই কিন্তু হয় না। সো তাহলে এটা মাথায় রাখবা, বিভব শক্তি টার্মটা শুধুমাত্র সংরক্ষণশীল বলের জন্য কিন্তু ডিফাইন্ড। ঠিক আছে, গেল। এখন দেখো কিভাবে ডিফাইন্ড, কিভাবে এটাকে হিসাব করা হয়। আমরা অলরেডি বললাম, সহজে যদি একবারে বলি, যে সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করলে সংরক্ষণ একদম এক লাইনের সংজ্ঞায় যদি বলি, সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করলে বস্তুর মধ্যে বিভব শক্তি জমা হয়। বস্তুর মধ্যে বিভব শক্তি জমা হয়। কয়েকটা পয়েন্ট একটু লিখে রেখো, এগুলা বইতে মানে সংজ্ঞায় আসলে লিখবা এরকম না। এখন যা কিছু পড়াচ্ছি এগুলা কিন্তু ভাইয়া এরকম যদি মনে করো ভাইয়া পরীক্ষা এটা কিভাবে আসবে, প্লিজ এগুলা করো না। কারণ পরীক্ষায় যে সূত্র আসবে, সূত্র দিয়ে ম্যাথ করতে পারলেই হয়ে যাবে। কিন্তু এগুলা একটু ফিল করার জন্য একটু জেনে রাখো। পরে বিভব নিয়ে অনেকের মানে ইন্টারে আমি দেখছি বিভব নামটা শুনলেই পোলাপান ভয় পায়, কিন্তু বিভবের মতন এত অ্যামেজিং জিনিস আর নাই। সো তুমি একটু যদি ঠান্ডা মাথায় পুরাটা বুঝতে পারো, দেখবা যে নিজের কাছে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে। তো দেখো কি বললাম, বিভব শক্তি কেবল সংরক্ষণশীল বলের জন্য ডিফাইন্ড, এবং সংরক্ষণশীল বলের বিরুদ্ধে যখন তুমি কাজ করবা তখন বিভব শক্তি জমা হয়। ভাই এই লাইনটা কি বুঝতে পারছি না আমরা? সংরক্ষণশীল বলের বিরুদ্ধে যখন কাজ করছি, ওই যে মহাকর্ষ বল একটা সংরক্ষণশীল বল ছিল, তার বিরুদ্ধে গিয়ে যখন আমরা কাজ করছি তখন কিন্তু তার মধ্যে বিভব শক্তি জমা হচ্ছে। তাহলে মনে করো আমরা এখানে একটা সংরক্ষণশীল ক্ষেত্রের মধ্যে আছি, মানে
সহজে চিন্তা করো, বারবার সংরক্ষণশীল বললে হয়তোবা মাথার মধ্যে নতুন একটা টার্ম শিখেছো সংরক্ষণশীল, ভেজাল লাগতে পারে। আমি ভেজালটা কমানোর জন্য বলতেছি। মনে করো আমরা এখন একটা মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে আছি, পৃথিবীতে আছি, মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে আছি। মহাকর্ষ ক্ষেত্র একটা কি ক্ষেত্র? একটা সংরক্ষণশীল ক্ষেত্র। সো এই সংরক্ষণশীল ক্ষেত্রের মধ্যে বা মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে মনে করো এইখানে আমাদের কোনো একটা বস্তু ছিল। এই বস্তুটার অবস্থানটাকে আমি বললাম এটা হলো আই অবস্থান, মানে কি ইনিশিয়াল অবস্থান, শুরুর অবস্থান। এখান থেকে মনে করো আমি একটা বস্তুকে নিয়ে গেলাম এইরকম একটা পয়েন্টে। এইটা কি অবস্থান? এটা হলো মনে করো তার ফাইনাল অবস্থান, এফ অবস্থান। তাহলে ভাইয়া এই ইনিশিয়াল অবস্থান থেকে আমি যখন একটা বস্তুকে তুলে নিয়ে গেলাম ওই ফাইনাল অবস্থানে, ইনিশিয়াল থেকে আমরা একটা বস্তুকে যখন ফাইনাল অবস্থানে নিয়ে গেলাম, আমি জানতে চাই যে এইটার ক্ষেত্রে বস্তুটার মধ্যে বিভব শক্তি কতটুকু জমা হয়েছে। কি করতে চাই? কোনো একটা বস্তুকে আমি এরকম একটা মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে থেকে একটা বিন্দু থেকে আর একটা বিন্দুতে নিয়ে গেলাম। আমি জানতে চাই বস্তুর মধ্যে বিভব শক্তির পরিবর্তন কতটুকু হয়েছে। তাইলে ভাইয়া দেখো, বিভব শক্তির যে পরিবর্তনটা হবে ডেল্টা ভি, সেটা সমান সমান কি হবে? সেটা হবে ফাইনাল অবস্থান মাইনাস ইনিশিয়াল অবস্থান। কি বললাম? বিভবের পরিবর্তন। যে কোনো কিছুর, দুনিয়ায় যত রকম পরিবর্তন দেখবা সব কিছুর পরিবর্তন কিন্তু ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে এখানে ডেল্টা ভি সমান সমান কি হবে? ফাইনাল পটেনশিয়াল মাইনাস ইনিশিয়াল পটেনশিয়াল। যে তুমি এখান থেকে যখন এই বিন্দুতে গেলা, তুমি বের করতে চাও যে বস্তুর মধ্যে কতটুকু বিভব শক্তি জমা হয়েছে। তাহলে যতটুকু বিভব শক্তি জমা হয়েছে এটা সমান সমান হবে ফাইনাল ভি মাইনাস ইনিশিয়াল ভি। এখন ভাইয়া এই ফাইনাল ভি মাইনাস ইনিশিয়াল ভি মানে এটা কিভাবে আমরা বের করব জানো? আমরা দেখব যে ইনিশিয়াল থেকে ফাইনাল অবস্থানে নিতে আমাদের সংরক্ষণশীল বলটা দ্বারা কৃতকাজ কতটুকু হয়েছে। সংরক্ষণশীল বল, এর সি মানে কি? কনজারভেটিভ, সংরক্ষণশীল। সো সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজটা কতটুকু হয়েছে, যতটুকু হবে তার বিপরীত কাজটা, তার এগেইনস্টে যে কাজটা, সেইটাই হচ্ছে দুইটা বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য। আবার দেখো, এখান থেকে আসো, সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করলে বস্তুর মধ্যে বিভব শক্তি জমা হয়। তাহলে আমরা যখন এই বিন্দু থেকে এই বিন্দুতে গেলাম, বস্তুর মধ্যে কতটুকু বিভব শক্তি জমা হয়েছে কিভাবে বের করব? বের করব হচ্ছে দেখব আই থেকে এফে যেতে সংরক্ষণশীল বল দ্বারা কাজ কতটুকু হয়েছে। সংরক্ষণশীল বল দ্বারা কাজের উল্টাটাই হচ্ছে আমাদের, উল্টা বা মাইনাসটাই হচ্ছে আমাদের দুইটা পয়েন্টের মধ্যে বিভব শক্তি। বুঝতে পারছো? এখন তাইলে দেখো, আমরা যখন কোনো একটা বিভবের সাথে আমি একটা অ্যানালজি দেই দূরত্বের, বলতো তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আচ্ছা এই বিন্দুটার দূরত্ব কত বলতো, তুমি কি আসলে এটার কখনো উত্তর দিতে পারবা যদি তোমাকে বলেই না দেয় যে কোন বিন্দু থেকে দূরত্ব চাইছি? এই বিন্দুর দূরত্ব কত? দেখো, এই বিন্দুর দূরত্ব এটা একটা ফালতু প্রশ্ন, এই প্রশ্ন হয়ই নাই। কারণ এই বিন্দুর দূরত্ব এই পয়েন্ট থেকে একরকম, এই পাশ থেকে একরকম, এই পাশ থেকে একরকম, এই পাশ থেকে একরকম। এই বিন্দুর দূরত্ব বলে কিন্তু কোনো শব্দ হয় না। কিন্তু তোমাকে যদি আমি আরেকটা পয়েন্ট দিয়ে বলি আচ্ছা ঠিক আছে, এই বিন্দুটা থেকে এই বিন্দুটার দূরত্ব নির্ণয় করো তো, তখন কিন্তু তুমি বলতে পারবা ঠিক আছে এইটা দূরত্ব হলো এতটুকু। দূরত্ব জিনিসটা যেমন একটা বিন্দুর হয় না, দুইটা বিন্দু লাগে দূরত্ব বের করতে, ঠিক একইভাবে আমরা যখন বিভব বের করব, কোনো একটা বিন্দুর বিভব বলতে কিন্তু আসলে কিছু হয় না। সবসময় দুইটা বিন্দুর বিভবের পার্থক্য বের করা যায়। আমরা সবসময় দেখো ইনিশিয়াল এবং ফাইনাল এই দুইটা বিন্দুর বিভবের পার্থক্য বের করতে পারবো। আমরা কখনোই এই বিন্দুর বিভব কত সেটা জীবনেও বের করতে পারবো না। এখন তোমরা আমাকে এই জায়গাতে এসে ধরবা, তোমরা বলবা কেন ভাইয়া, আমরা তো মহাকর্ষ অধ্যায়টা পড়ছি, সেইখানে তো আমরা দেখছিলাম আমাদেরকে বলে যে এইটা ধরেন পৃথিবী, এই এ বিন্দুর বিভব নির্ণয় করো, অথবা ভূপৃষ্ঠের এই বিন্দুটার বিভব নির্ণয় করো। তাহলে তো ভাই আমরা একটা বিন্দুর বিভব তো বের করা শিখছি। এই প্রশ্নের উত্তরে আমি আসব। এইখানেও একটা মজার ব্যাপার আছে। সো তাইলে আপাতত আমরা যেটা মাথায় নিলাম সেটা হচ্ছে যে দূরত্ব যেমন একটা বিন্দুর দূরত্ব বের করা যায় না,
ঠিক তেমনি একটা বিন্দুর অ্যাবসলিউট বিভব বলে কিছু নাই। সবসময় দুইটা বিন্দুর বিভবের পার্থক্য আমরা বের করতে পারি। এবং এই পার্থক্য বের করতে হয় কিভাবে? যে আমি জানতে চাই ইনিশিয়াল থেকে আমি যদি ফাইনাল পয়েন্টে যাই তাইলে বিভব শক্তি কতটুকু জমা হবে। এই জমা হওয়া মানে হলো ফাইনাল এখানের যে বিভব মাইনাস এখানকার যে বিভব, মানে দুইটা পয়েন্টের বিভবের পার্থক্য আমরা বের করতে পারি। বললামই তো দুইটা পয়েন্টের বিভবের পার্থক্যটা বের করা যায়, কখনো একটা পয়েন্টের বিভব বের করা যায় না। তাহলে বিভবের পার্থক্যটা যেটা হবে সেটা কি ফাইনাল পয়েন্টেরটা থেকে মাইনাস ইনিশিয়ালটা বাদ দিব। এখন এই পার্থক্যটা সমান সমান হচ্ছে বের করার জন্য আমরা কি করব? এই বিভবের পার্থক্যটা বের করার জন্য আমরা যেটা করব, সব সময় দেখব ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্টে যেতে আমাদের মহাকর্ষ বলের বিরুদ্ধে কতটুকু কাজ হয়েছে। এটা যদি তোমার চিন্তা করতে কষ্ট হয় যে ভাই মহাকর্ষ বলের বিরুদ্ধে কাজ এটা কেমনে বের করবো, তাইলে একটা সহজ বুদ্ধি শিখাই দেই। তুমি করবা কি, আই থেকে এফ এ যেতে দেখবা মহাকর্ষ বল দ্বারা কাজ কত, আগে WC-টা বের করবা, মহাকর্ষ বল দ্বারা কাজ কত। তারপরে যেহেতু আমাদের এটা তো বিভব না, বিভব কোনটা? মহাকর্ষ বলের বিরুদ্ধে কত কাজ হয়েছে সেইটা হলো বিভব। তাহলে মহাকর্ষ বলের বিরুদ্ধে বের করার জন্য সামনে একটা মাইনাস দিয়ে দিবা। মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ বের করব, যা হবে তার সামনে একটা মাইনাস দিয়ে দিলেই হবে যে দুইটা বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য কত, বা আই থেকে যখন এফে গেলাম তখন বিভব শক্তি জমা হয়েছে কতটুকু। ঠিক আছে, তাইলে দুইটা পয়েন্টের বিভবের পার্থক্য ডেল্টা ভি সমান ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল সমান সমান মাইনাস WC। এখন চলো তাহলে আমরা মহাকর্ষের বিভব শক্তি কিভাবে করে নির্ণয় করব সেইটা একবার একটু দেখে আসি। তার আগে কিছু বেসিক সূত্র তোমাদের আগে বলে যাই। যেমন এটা যদি আমাদের m ভরের একটা বস্তু হয় এবং এখান থেকে যদি আমরা r দূরত্বে কোনো একটা বস্তু থাকে m ভরের, তাহলে বলো তো এই দুইটা বস্তুর মধ্যে মহাকর্ষীয় যেই আকর্ষণ বলের সূত্র ছিল সেটা কি ছিল? G ইন্টু ক্যাপিটাল M ইন্টু স্মল m ডিভাইডেড বাই r স্কোয়ার, এই সূত্র ছিল। বলো তো যদি আমি এই ভরের বস্তুটাকে এই জায়গাতে নিয়ে আসি তাহলে কি আমাদের মহাকর্ষ বল এর মান একই রকম থাকবে? না, যেহেতু দূরত্ব পাল্টায় গেছে তাহলে মহাকর্ষ আকর্ষণ বল যেটা সেটার মানও কিন্তু এখন পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ এখানে যেরকম আকর্ষণ হতো এখানে তার থেকে কম বলে আকর্ষিত হবে, তাই তো? তাহলে আমরা চলো এখন এই সূত্রটা যেহেতু জেনে গেছি, আমরা এখন বের করতে চাই কি যে দুইটা বিন্দুর মধ্যে মহাকর্ষীয় বিভব পার্থক্য কত। আমরা কি বের করতে চাই? দুইটা বিন্দুর মধ্যে মহাকর্ষীয় বিভব পার্থক্য কত। চলো তাহলে শুরু করি। তো মনে করো আমাদের কাছে একটা মহাকর্ষীয় বস্তু রাখা আছে, একটা বস্তু রাখা আছে। কেমন? এই যে বস্তুটা আছে বস্তুটার ভর আমি বলে দিলাম এটার ভর m। আমরা এই বস্তুটা থেকে ঠিক a দূরত্বে বা ধরো r a দূরত্বে, আর এ দূরত্ব না, ধরো আর ইনিশিয়াল দূরত্বে কোথায় ছিলাম? আর ইনিশিয়াল দূরত্বে মনে করো আমরা এইরকম একটা পয়েন্টে ছিলাম। এই পয়েন্টটার নাম আমি দিলাম এ বিন্দু, বা এ বিন্দু না, এই পয়েন্টটার নাম আমি দিলাম ইনিশিয়াল বিন্দু। ঠিক আছে, এই ইনিশিয়াল বিন্দু থেকে আমার ইচ্ছা হলো আমি একটু দূরে যাব, একটু দূরে যাব। কোথায় আসলাম? আমি একটা ফাইনাল পয়েন্টে আসলাম এবং এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে আর এফ। এখানে যে বস্তুটাকে ধরে আমি আই পয়েন্ট থেকে এফ পয়েন্টে গেলাম, আই মানে ইনিশিয়াল, এফ মানে ফাইনাল। আমি যখন এম ভরের বস্তুটা থেকে এই বস্তুটা থেকে আই দূরত্ব থেকে এফ দূরত্বে আসলাম, আমি কোন ভরটাকে নিয়ে নাড়াচাড়া করছি? মনে করো 1 কেজি ভরের একটা বস্তুকে ধরে আমরা ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে গেছি। এখন আমরা বের করতে চাই এই মুভমেন্টটার জন্য বস্তুটার মধ্যে বিভব শক্তির পার্থক্য কত হয়েছে, বস্তুটার মধ্যে বিভব শক্তি জমা কতটুকু হয়েছে। তাহলে বিভব শক্তির যে জমা, যতটুকু বিভব শক্তি এখানে জমা হয়েছে সেটা সমান সমান কি লিখতে পারবো? যে ফাইনাল পয়েন্টের বিভব শক্তি থেকে ইনিশিয়াল পয়েন্টের বিভব শক্তিটাকে বাদ দাও। তোমার মনে একটা প্রশ্ন এখন আছে যে ভাই আপনি তো একটু আগেই বললেন যে একটা পয়েন্টের বিভব বের করা যায় না, তাহলে এখানে আপনি ফাইনাল বিভব কেমনে বের করলেন, ইনিশিয়াল বিভব কেমনে বের করলেন? দেখো আমি কিন্তু এখানকার ভ্যালু বসাচ্ছি না কিছু, এটা জাস্ট রিপ্রেজেন্ট করছে যে ডেল্টা ভি মানে এই পয়েন্টের বিভব থেকে এই পয়েন্টের বিভব বাদ দিব, বা দুইটার মধ্যে পার্থক্য যে নেওয়া লাগবে পার্থক্যটাই আমি এটা দিয়ে বোঝাচ্ছি।
ঠিক আছে, একটু পরে দেখাবো যে কিভাবে অ্যাবসলিউটটাও বের করা যায় বা আমরা অ্যাবসলিউট আসলে কিভাবে ধরে নিই সেগুলোও বলবো, চিন্তা করো না। তাহলে ডেল্টা ভি সমান সমান দুইটা পয়েন্টের মধ্যে বিভবের পার্থক্য, ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। বলতো এই বিভব পার্থক্য আমরা কেমনে বের করব? দুইটা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য বের করতে গেলে কি বলছিলাম, আমরা জাস্ট দেখব যে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কত, বা ওই সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ কত। সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ এর মান যেটা হবে, সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজের মান যেটা হবে তার বিপরীত রাশিটাই কিন্তু বিভব শক্তির জমা বা বিভব শক্তির পার্থক্য। তাহলে আমি যখন আই বিন্দু থেকে এফ বিন্দুতে গেলাম, আই বিন্দু থেকে এফ বিন্দুতে গেলাম, তখন মহাকর্ষ বল দ্বারা কৃত কাজের মান যা হবে তার বিপরীত কাজটাই কিন্তু দুইটা পয়েন্টের মধ্যে সঞ্চিত বিভব শক্তির পরিমাণ। অর্থাৎ মহাকর্ষ বলের বিরুদ্ধে যা কাজ করছি সেটাই বস্তুর মধ্যে বিভব শক্তি হিসেবে জমা থাকবে, এটাই স্বাভাবিক। সো বিরুদ্ধ কাজ বলতেই আসলে এই সামনে মাইনাসটা দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন চলো তাইলে আমরা একটা সহজে বিভব পার্থক্য বের করতে চাই, তাই তো? এই বিভব পার্থক্য বের করার জন্য আমরা একটা কাজ করব। বিভব পার্থক্য বের করার জন্য আমরা খুব স্মার্টলি বিভব পার্থক্য বের করব। দেখো আমরা কি করব, জাস্ট ডাব্লিউসি এর মানটা বের করব। আমরা মাইনাস ডাব্লিউসি নিয়ে এখনই কোনো চিন্তা করব না। আমরা আগে দেখি যে এখানে তো একটা মহাকর্ষ আকর্ষণ বল কাজ করছে, তাই না? এই যে এই বস্তুটা তো এখানে 1 কেজি ভরের বস্তুকে এই নিজের দিকে আকর্ষণ করছে। তাহলে যখন বস্তুটাকে আই থেকে আমি এফ এ নিয়ে যাব, তখন মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কত হবে সেটা বের করতে চাই। এখন আমরা ডাব্লিউসি সমান সমান তো জানি বল গুণ সরণ, কিন্তু বলতো আমাদের এখানে যে বলটা কাজ করছে মহাকর্ষ বল, যখন আমি আই থেকে এফ বিন্দুতে যাব, যখন আমি 1 কেজি ভরের বস্তুটাকে নিয়ে আই থেকে এফ এর দিকে যাব, তখন আমাকে একটু বলতো দেখি যে আমাদের মহাকর্ষ বলটা কি কনস্ট্যান্ট থাকে, আকর্ষণ বলটা কি কনস্ট্যান্ট থাকে, নাকি দূরত্ব যত চেঞ্জ হচ্ছে সেই অনুযায়ী মহাকর্ষ বলের মানও চেঞ্জ হচ্ছে? মান চেঞ্জ হচ্ছে। তাহলে এটা কি একটা কনস্ট্যান্ট বল দ্বারা কৃত কাজ না পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ? একটা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। তাহলে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ আমরা কিভাবে করে নির্ণয় করি? সো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বের করার জন্য আমরা এখানে কি করব, এই যে ছোট্ট একটা কাজ আগে বের করব, ডিডব্লিউসি কত হয়। তাহলে এখানে এফ জি ডট ডি আর, ক্ষুদ্র একটা সরণের জন্য দেখব কৃত কাজ কত। তারপরে আমি যখন মোট কাজ বের করতে চাইবো তখন কি করতে হবে, ওই ছোট্ট ছোট্ট কাজ সবাইকে ইন্টিগ্রেট করে ফেলতে হবে। কত থেকে কত পর্যন্ত, ওই আই থেকে এফ পর্যন্ত ইন্টিগ্রেট করে ফেলতে হবে, বা এই ক্ষেত্রে হচ্ছে দূরত্ব আর আই থেকে আর এফ পর্যন্ত ইন্টিগ্রেট করে ফেলতে হবে। এখন ভাইয়া খেয়াল করো তো এই এফ জি মানে আসলে কত? এফ জি মানে হচ্ছে, আমরা যদি এখানে একটু ছোট করে লিখে দেই, এফ জি মানে কি, মহাকর্ষ বল কত, জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু 1 কেজি ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এটা যদি আমরা এখানে বসাই, জি ইন্টু এম ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু ডি আর, কজ 180 ডিগ্রি, এই জন্য সামনে মাইনাস। কেন ভাইয়া কজ 180 কেন? কারণ বল যেদিকে কাজ করছে, আকর্ষণ বল তো এইদিকে কাজ করছে, তাই না? আকর্ষণ বল এদিকে কাজ করছে, সরণটা কিন্তু এই দিক বরাবর হইছে, সরণটা ডান দিকে, আর তোমার আকর্ষণ বল কোন দিকে, বাম দিকে। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি না? তাহলে এই জন্য সামনে মাইনাস বসে গেল, বল সরণের উল্টা দিকে বলে আমাদের এখানে মাইনাস বসে গেল। তাহলে এটা এখানে থাকবে আর ইনিশিয়াল থেকে আর ফাইনাল পর্যন্ত। এখান থেকে তাহলে ভাইয়া দেখো ডব্লিউসি সমান সমান আমরা কি পাবো, মাইনাস জিএমটাকে যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে এখানে থাকছে মাইনাস 1 বাই আর, ও না মাইনাস হবে না, আর এখানে থাকবে হচ্ছে 1 বাই আর স্কোয়ার ডি আর। তো ভাইয়া এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি হবে, এটাকে ইন্টিগ্রেট করলে হবে মাইনাস 1 বাই আর। তুমি ইন্টিগ্রেট করে দেখো যে আর টু দি পাওয়ার মাইনাস 2 ডি আর, এটাকে ইন্টিগ্রেট করে দেখো। তাহলে এখানে থাকলো আর ইনিশিয়াল, এখানে থাকলো আর ফাইনাল। সো আমি আবার আগের মতন ডান দিক থেকে বাম দিকে যাচ্ছি, ডান দিক থেকে বাম দিকে যাচ্ছি। ওকে, তাহলে ডব্লিউসি এর যে মান সেটা কি হবে, ডব্লিউসি এর যে মান সেটা সমান সমান আসছে কত, মাইনাসে মাইনাসে প্লাস করে ফেললে জি ইন্টু এম, এখানে থাকবে 1 বাই আর এফ, 1 বাই আর ফাইনাল
মাইনাস 1/r ইনিশিয়াল, এই কিন্তু থাকলো। অর্থাৎ আমরা ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে যাওয়ার জন্য কৃত কাজ কত হবে, কার দ্বারা কৃত কাজ, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কত হবে সেইটা নির্ণয় করলাম। আই বিন্দু থেকে এফ বিন্দুতে যেতে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ বের করলাম। কিন্তু এটা কি বিভব শক্তির জমা? বিভব শক্তির জমার সূত্র কি ছিল, যে বিভব শক্তি জমা কতটুকু, যে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজের উল্টা যেটা, বা মহাকর্ষ বলের এগেইনস্টে যতটুকু কাজ করছে এটাই হচ্ছে সেই বিভব শক্তি না? তাহলে ভাইয়া বিভব শক্তির যে পার্থক্য এটা সমান সমান মাইনাস ডাব্লিউসি হলে আমাদের সূত্রের মধ্যে চেঞ্জ কি আসবে, জিএম ইন্টু 1 ডিভাইডেড বাই আর ইনিশিয়াল মাইনাস 1 ডিভাইডেড বাই আর ফাইনাল, এরকমটা হবে। এখন তাহলে একটু খেয়াল করি তো, ডেল্টা ভি মানে কি ছিল? ডেল্টা ভি মানে ছিল ফাইনাল ভি মাইনাস ইনিশিয়াল ভি। ডেল্টা ভি মানে ছিল ফাইনাল ভি মাইনাস ইনিশিয়াল ভি। এটা সমান সমান আমরা লিখতে পারি কি দেখো তো, জিএম 1 ডিভাইডেড বাই আর ইনিশিয়াল মাইনাস 1 ডিভাইডেড বাই আর ফাইনাল, এটা লিখতে পারি। না সরি হ্যাঁ ঠিক আছে, ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল লিখলাম, গুড, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কিন্তু আমাদের ওই যেই পরিমাণ বিভব শক্তি জমা হলো সেটার পরিমাণ, যে পরিমাণ বিভব শক্তি জমা হলো সেটার পরিমাণ হচ্ছে এইটা। তাহলে দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত এইটা কিন্তু আমরা এখান থেকে বের করতে পারলাম। ঠিক আছে, যে আই থেকে এফ এ যখন আমি গেছি তখন বিভব শক্তির কতটুকু জমা হয়েছে, সেই জমা হওয়া বিভব শক্তির পরিমাণ হচ্ছে দুইটা বিন্দুর মধ্যে পার্থক্য। এইবার আমরা তো এটা বুঝলাম যে ভাই বিভব শক্তির পার্থক্য বুঝলাম, কিন্তু ভাই আমরা যে বইগুলাতে পড়ছি যে এই বিন্দুর বিভবের একটা সূত্র, যে ভি এ এটার সূত্র হচ্ছে মাইনাস জিএম বাই আর, এরকম একটা সূত্র পড়ছিলাম, যে আমরা তো একটা বিন্দুর বিভবও বের করতে পারি। আপনি তো বললেন দুইটা বিন্দু ছাড়া বিভবের পার্থক্য বের করা যায় না, একটা বিন্দুর বিভব বলে কিছু নাই, দুইটা বিন্দু থাকতে হয় তাদের মধ্যে বিভব পার্থক্য বের করা যায়। কিন্তু আমরা তো বইয়ে পড়ছি যে এটা যদি একটা পৃথিবী হয় তাহলে ভূপৃষ্ঠে বিভব নির্ণয় করো, এটা তো একটা বিন্দুর বিভব বের করি, আমরা এই বিন্দুর বিভব বের করি, বা এই বিন্দুর বিভব তো আমরা বের করা শিখছি, তাহলে সেটা কি বোঝায়? দেখো আরেকটা এক্সাম্পলে যাই, চলো দূরত্ব দিয়ে বলো তো দেখি ভাই। মনে করো তোমার খাতার মধ্যে একটা স্থানাঙ্ক ব্যবস্থা আঁকা আছে, অর্থাৎ তোমার খাতায় অলরেডি একটা রেফারেন্স পয়েন্ট দেওয়া আছে। এখন তোমার যদি বলে যে এই বিন্দুর দূরত্ব নির্ণয় করো, তাহলে কি তুমি আর কনফিউশনে থাকবা যে তুমি কি বোর্ডের এই পাশ থেকে দূরত্ব বের করবা, না ওই পাশ থেকে দূরত্ব বের করবা, না ওই পাশ থেকে দূরত্ব বের করবা, এরকম কোনো কনফিউশনে কি তুমি থাকবা? না, যেহেতু তোমার কাছে এখন একটা রেফারেন্স আছে, একটা প্রসঙ্গ কাঠামো আছে, একটা রেফারেন্স লাইন আছে, তাহলে কিন্তু তুমি এখন নিশ্চিত, আচ্ছা তাহলে যদি রেফারেন্স যেহেতু আছে তাহলে মূল বিন্দু কোথায়, মূল বিন্দু থেকে আমাকে দূরত্ব বের করতে বলছে। তাহলে যদি বলে না এই বিন্দুর দূরত্ব বের করো, তাহলে কি তুমি আর কনফিউশনে থাকবা? না, যেহেতু তোমার কাছে এখন রেফারেন্স আছে তাহলে কিন্তু তুমি এই দূরত্বটাকেই বলবা যে এই বিন্দুর দূরত্ব, ঠিক না? এই দূরত্বটাকেই বলবা এই বিন্দুর দূরত্ব। তাহলে দেখো আলটিমেটলি পয়েন্ট কিন্তু দুইটাই, পয়েন্ট কয়টা? দুইটা পয়েন্টের মধ্যেই কিন্তু তুমি দূরত্ব নির্ণয় করছো। যখন তোমার একটা রেফারেন্স ডিফাইন করা, একটা রেফারেন্স যখন দেওয়া আছে, তখন কিন্তু রেফারেন্সের সাপেক্ষে বিভব কত সেটা তুমি বের করছো। রেফারেন্সের সাপেক্ষে বিভব কত এটা তুমি বের করছো। যখন তুমি রেফারেন্স জানো তখন কিন্তু এই পয়েন্টের দূরত্ব কত বের করার জন্য কোনো টেনশন নাই, জাস্ট এখান থেকে এইটুকু দূরত্বই হচ্ছে এই পয়েন্টের দূরত্ব। যদি বলে এই বিন্দুর দূরত্ব নির্ণয় করো, তখন কিন্তু আমরা এই পয়েন্ট থেকে দূরত্বটা যেটা সেটাই বলি যে এটা এই বিন্দুর দূরত্ব, ঠিক না? সো আলটিমেটলি তুমি কিন্তু দূরত্বের পার্থক্যই বের করো, কিন্তু যেহেতু রেফারেন্স আছে, রেফারেন্সটাকে আমরা ধরেই নেই যে না তাহলে এই পয়েন্টের দূরত্ব বলছে, তাহলে তো রেফারেন্স থেকেই দূরত্ব বের করতে হবে। আমাদের জন্য ক্যালকুলেশন করা, চিন্তা করা, কমিউনিকেশন করা অনেক সহজ হয়। সো একইভাবে আমাদেরও তাহলে দেখো যখন বলবে একটা বিন্দুর বিভব বের করতে, তখন আমাদেরও তাহলে একটা ওরকম রেফারেন্স লাগবে, এবং এমন একটা রেফারেন্স লাগবে যেটা সকল বস্তুর জন্য আছে। এমন একটা রেফারেন্স আমাদের লাগবে যেটা সকল বস্তুর জন্যই আছে। এখন সকল বস্তুর জন্য কি আছে সেটা আমরা দেখব। তার আগে আরেকটা জিনিস একটু গুরুত্বপূর্ণ, দেখো তো, বলো তো আমরা যখন এখানে একটা বল আঁকাইছি, মনে করো এই বলটার গতি 12 মিটার পার সেকেন্ড, এটা এ বস্তু, এটা হলো ভি এ। এখানে বি নামক আরেকটা বস্তু আছে,
এই বস্তুটাকে আমি বললাম ভিবি বেগে যাচ্ছে, ভিবি সমান সমান ধরো 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমি যখন বের করতে চাইতাম বি এর সাপেক্ষে এর বেগ কত, যখন বের করতে চাইতাম বি এর সাপেক্ষে এর বেগ কত, এটা যখন বের করতে চাইতাম তখন বলতো কি করতাম আমরা, যার সাপেক্ষে বেগ বের করি তার বেগটাকে মাইনাস করতাম না, ভিএ মাইনাস ভিবি করতাম সমান সমান 12 মাইনাস 2। তার মানে দেখো ভিএ মাইনাস ভিবি করতাম, এটার মানেটা কি ছিল, এটার মানে ছিল বি এর সাপেক্ষে এর বেগ কি ছিল, বি এর সাপেক্ষে এর বেগ, তার মানে যেটা মাইনাস তার সাপেক্ষে এর বেগ ছিল। ঠিক একইভাবে বলো তো আমরা এইখানে যে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল লিখলাম, এটা মানে কি বলা যায়, এটা মানে আমরা বলতে পারি না যে এটা মানে হচ্ছে ভাইয়া এটা হলো আই পয়েন্টের সাপেক্ষে আই এর সাপেক্ষে এফ এর বিভব। দেখো রেফারেন্স কিন্তু এখন আই পয়েন্টটা, আই এর সাপেক্ষে এফ এর বিভব, বুঝছো তো? বিয়োগ কখন করতাম যখন আমরা এর সাপেক্ষে বি এর সাপেক্ষে এর বেগ বের করতাম, তখন কিন্তু এ থেকে বি এর বেগটাকে বাদ দিতাম। তাহলে বাদ দেওয়া মানে কি, যেটা বিয়োগ করছি তার সাপেক্ষে তার বেগ। তাহলে এখানেও একইভাবে এটা মানে ভিএফ মাইনাস ভি ইনিশিয়াল মানে দুইটা বিন্দুর পার্থক্য, ঠিক আছে, কিন্তু এটাকে আরো ক্লিয়ারলি যদি তুমি বলতে চাও তাহলে এভাবে বলে যে এটা এই বিভব পার্থক্যটা হচ্ছে আই এর সাপেক্ষে এফ এর বিভব। এখন আমাদের তো ভাই সকল বস্তুর জন্য তো আমরা এরকম ইনিশিয়াল পয়েন্টটা নির্দিষ্ট করে দিতে পারবো না। সকল পয়েন্টের জন্য আমাদের একটা কমন রেফারেন্স পয়েন্ট দরকার, যেন আমরা কোনো একটা বিন্দুর বিভব বের করতে পারি। ঠিক যেমনটা ওই যে স্থানাঙ্ক দেওয়া থাকলে এই বিন্দুর বিভব আমরা যেমন এই বিন্দুর অবস্থান যেমন এই বিন্দুর দূরত্ব যেমন আমরা বের করতে পারতাম, যে একটা দেওয়া থাকলে স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া থাকলে এই বিন্দুর দূরত্ব বের করতে পারতাম, আমরা শিওর থাকতাম আচ্ছা তাহলে স্থানাঙ্ক দেওয়া আছে তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব বের করতে হবে। ঠিক তেমনি এখানে যেমন একটা রেফারেন্স দরকার ছিল, তাহলে আমাদের এরকম একটা কমন রেফারেন্স দরকার বিভবটাকে বের করার জন্য, একটা পয়েন্টের বিভব নির্ণয় করতে, দেখো মহাকর্ষীয় বিভব বের করার সময় কোন বিন্দুর, এটা একটু লিখে নাও খাতায়, কোন বিন্দুর মহাকর্ষীয় বিভব নির্ণয় করার সময় অসীমের বিভবকে রেফারেন্স ধরা হয়। অসীমের বিভবকে রেফারেন্স ধরা হয়। ভাইয়া কেন অসীমের বিভবকে রেফারেন্স ধরা হয়? কারণ সকল বিন্দুর জন্যই অসীম আছে। সকল বিন্দুর জন্য 1 মিটার দূরত্ব, 2 মিটার দূরত্ব, 3 মিটার দূরত্ব নাও থাকতে পারে, কিন্তু যে কোনো বিন্দুর জন্য অসীম কিন্তু আছে। এই জন্য যেহেতু সকল বিন্দুর জন্য অসীম আছে, তাহলে অসীমের যে বিভবটা, সেই অসীমের বিভবটাকে আমরা রেফারেন্স ধরবো এখন থেকে, ঠিক আছে? কারণ রেফারেন্স ছাড়া তো একটা বিন্দুর বিভব বের করতে পারবো না। তাইলে আমরা কোনো বিন্দুর মহাকর্ষীয় বিভব নির্ণয় করার সময় কি করব? অসীমের বিভবকে রেফারেন্স ধরে নিব। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন তোমাকে করি, বলো তো দেখি, যখন আমরা ধরো এই রেফারেন্স লাইনটা থেকে এই বিন্দুর দূরত্ব মাপলাম, মনে করো 2 মিটার। আচ্ছা বলো তো, তখন আমরা রেফারেন্সটাকে কি 10 একক ধরে নেই, 10 মিটার দূরত্ব ধরে নেই, 5 মিটার দূরত্ব ধরে নেই, নাকি রেফারেন্স লাইনটাকে আমরা 0 মিটার অবস্থান ধরে নেই? 0 মিটার অবস্থান ধরে নেই না? তার মানে রেফারেন্স লাইনটাকে কিন্তু আমরা সব সময় 0 হিসাবে কনসিডার করে তার সাপেক্ষে কত দূরত্ব সেটা বের করি। যে রেফারেন্স যেটা থাকবে এইটা সব সময় 0, ওই রেফারেন্সের সাপেক্ষে, যার সাপেক্ষে বের করব, এই যেহেতু 2 মিটার দূরত্ব বের করলাম কার থেকে? এই লাইনটা থেকে, তাহলে এই লাইনটাকে আমরা কি ধরলাম? 0 মিটার ধরলাম, কারণ এটাই হলো আমার সে রেফারেন্স। আমরা কি এটাকে 10 মিটার ধরি? আমরা যখন ধরো এরকম একটা রেফারেন্স থেকে যখন এইটুকু দূরত্ব আমরা বের করলাম, তখন কি আমরা এটাকে 0 পয়েন্ট ধরে তারপরে এখানকার দূরত্ব বের করি না?
সো তাহলে আমরা কিন্তু দেখো যেটাকে রেফারেন্স ধরি সেই পয়েন্টটাকে সবসময় কি ধরে নেই, জিরো ধরে নেই। তাহলে আমরা যেহেতু অসীমকে রেফারেন্স বানালাম, অসীমের বিভবটাকে রেফারেন্স বিভব বানালাম, তাহলে অসীমের বিভবকে আমরা কত বিভব বলবো? জিরো বিভব বলবো না? দেখো অসীমের বিভবকে আমরা কত বিভব বলবো? তাহলে অসীমের বিভবকে আমরা জিরো বিভব বলবো। তাইলে একটা কাজ করো, দেখো আমাদের সূত্র কি ছিল? ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল সমান সমান জিএম 1 ডিভাইডেড বাই আর ইনিশিয়াল মাইনাস 1 ডিভাইডেড বাই আর ফাইনাল। এইটা ছিল আমাদের ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। এটা মানে কি? আই এর সাপেক্ষে, মানে আই কে রেফারেন্স ধরে এফ এর বিভব কত। আমরা এখন রেফারেন্স কাকে ধরছি? অসীমকে রেফারেন্স ধরছি না? তাহলে অসীম যেহেতু রেফারেন্স, অসীমের বিভব যেহেতু রেফারেন্স, অসীমের বিভব যেহেতু রেফারেন্স, সেহেতু যার সাপেক্ষে আই এর সাপেক্ষে হিসাব করতাম, এখন তো অসীমের সাপেক্ষে বের করব। সেহেতু আমরা কি বের করতে চাই আসলে? ভি ফাইনাল মাইনাস ভি ইনফিনিটি বের করতে চাই। জিএম 1 ডিভাইডেড বাই অসীমের আগে আই পয়েন্টের বিভব ছিল, এটা ছিল আই পয়েন্টের দূরত্ব। তাহলে এখন যদি ইনফিনিটি পয়েন্টের বিভব হয়, তাহলে এখানে কি ইনফিনিটি পয়েন্টের দূরত্ব হবে মাইনাস 1 বাই আর এফ, এরকমই তো হবে। কি করলাম দেখো, এই লাইনটা মানে কি? আই এর সাপেক্ষে এফ এর বিভব ছিল। তাহলে আমাদের এখন রেফারেন্স আমরা কাকে ধরে নিছি? অসীমকে। কেন? কারণ সকল বিন্দুর জন্য কেউ থাকুক না থাকুক অসীম একটা জায়গা আছে। তাহলে অসীমকে যদি আমি অসীমের বিভবকে যদি আমি রেফারেন্স ধরি, তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল অসীমের সাপেক্ষে যে কোনো একটা পয়েন্টের বিভব যদি বের করতে চাই, আয়ের সাপেক্ষে না, এখন আমি কি চাই? অসীমের সাপেক্ষে একটা পয়েন্টের বিভব বের করতে চাই। তাহলে এই জন্য অসীমের বিভব যেহেতু রেফারেন্স, তাহলে অসীমের সাপেক্ষে হলে সেটা মাইনাস হবে, পরের দিকে হবে। তাহলে ভি ফাইনাল মাইনাস ভি, এটা মানে কি? এটা মানে হচ্ছে অসীমের সাপেক্ষে, অসীমের সাপেক্ষে এফ এর বিভব, এফ এর বিভব, অসীমের সাপেক্ষে এফ এর বিভব। এখন বলো তো, যে যাকে আমরা রেফারেন্স ধরি, যাকে রেফারেন্স মানি, যাকে রেফারেন্স মানি, সে নিজে কি হয়? সে কি শূন্য হয় না? সুতরাং আমাদের এখানে ভি ইনফিনিটিটাকেও আমরা কি বলবো? শূন্য বলবো। ভি ইনফিনিটিটাকেও আমরা কি বলবো? ভি ইনফিনিটিটাকেও আমরা কিন্তু শূন্য বলবো। এখানে যেহেতু প্রমাণ টমান দেওয়া আছে, এগুলো আমাদের আপাতত লাগবে না। ওকে, তাহলে যে অসীমের সাপেক্ষে এফ এর বিভব, অসীমের সাপেক্ষে আমরা এফ এর বিভব মানলাম এখানে, এবং যাকে রেফারেন্স মানি, কাকে রেফারেন্স মানছি? এখানে অসীমকে রেফারেন্স মানছি। তাহলে অসীমের বিভবটাকে আমরা শূন্য ধরে নিচ্ছি। তাহলে অসীমের বিভবকে যদি শূন্য ধরে নেই, তাহলে দেখো তো ভিএফ সমান সমান কি আসে? ভিএফ সমান সমান আসবে জি ইন্টু ক্যাপিটাল এম, বলতো আর ইনফিনিটি। ইনফিনিটি মানে কি? ওই বস্তু থেকে, আর আই মানে বস্তু থেকে আই পয়েন্টের দূরত্ব, আর এফ মানে হচ্ছে বস্তু থেকে এফ পয়েন্টের দূরত্ব, আর ইনফিনিটি মানে কি? এখান থেকে ইনফিনিটি পয়েন্টের দূরত্ব। ইনফিনিটি পয়েন্টের দূরত্ব মানে কত? 1 বাই ইনফিনিটি হবে মাইনাস 1 বাই আর এফ হবে। তাহলে 1 বাই ইনফিনিটি মানে কত? 0। তাহলে ভি এফ এটা সমান সমান হচ্ছে মাইনাস জি এম ডিভাইডেড বাই আর এফ। এইটাকেই আমরা কিন্তু বলি যে ওই এফ নামে যে কোনো একটা পয়েন্টের বিভব, যখন আমরা বলি এফ নামক যে কোনো একটা পয়েন্টের বিভব কত, তখন সেটা হচ্ছে মাইনাস জিএম ডিভাইডেড বাই আর এফ। কিন্তু এইটা কি আসলেই এই একটা বিন্দুর বিভব? বিভব কি আসলে একটা বিন্দুর কখনো হয় না? সবসময় দুইটা বিন্দুর পার্থক্য আকারে হয়। তাহলে এখানে আমরা কার সাথে কার পার্থক্য করছি? আমরা অসীম থেকে ওই এফ পয়েন্টের পার্থক্য, বিভবের পার্থক্যটা বের করছি, এবং অসীমের বিভবটাকে আমরা শূন্য ধরে নিছি, এবং শূন্য ধরে নিয়ে আমরা এখন বলতেছি এফ বিন্দুর বিভব এত, আই বিন্দুর বিভব এত। ঠিক আছে? সো তাহলে একটা জিনিস বলো তো, যদি ভিএফ সমান সমান এটা আমরা লিখি, আমরা কোন পয়েন্টের বিভব বের করলাম? আমরা এফ বিন্দুর বিভব বের করলাম। এটাকে আমরা কি বলি? এইটাকে আমরা বলি এফ বিন্দুর বিভব। আচ্ছা বলো তো, এফ বিন্দুর বিভবটাকে বের করার জন্য আমাদের ইনিশিয়াল পয়েন্ট কোনটা ছিল? ইনিশিয়াল পয়েন্ট কোনটা ছিল? ইনিশিয়াল পয়েন্ট অসীম ছিল। এখন বলো তো, আমরা আমাদের প্রমাণের মধ্যে কি করছিলাম? ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে গেছিলাম কিন্তু।
তাহলে এখন আমাদের ইনিশিয়াল পয়েন্টটা আসলে কে? ইনিশিয়াল পয়েন্টটা আসলে কে? অসীম না? ইনিশিয়াল পয়েন্টটা আসলে কে? অসীম না? যখন আমি এই এফ বিন্দুর বিভব বের করতে গেছিলাম, তখন আমাদের ইনিশিয়াল পয়েন্টের আমাদের ইনিশিয়াল পয়েন্টটা কোথায় ছিল? অসীমে ছিল। তাহলে এফ বিন্দুর বিভব যখন আমি বের করতে চাইবো তখন আমাকে ইনিশিয়াল পয়েন্ট থেকে এফ এ আসতে হবে, বা অসীম থেকে এফ এ আসতে হবে। অসীম থেকে এফ বিন্দুতে আসতে হবে। অসীম থেকে এফ বিন্দুতে আসতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, এখান থেকে এই জায়গায় গেছি, আর যখন এটা করছিলাম তখন এখান থেকে এই জায়গাতে আসছি। ঠিক আছে, তাহলে কি হলো কাহিনী? যে আমরা যখন এই এফ বিন্দুর একটা বিন্দুর বিভব যখন আমরা বের করতে চাইছি, তখন একটা বিন্দুর বিভব বললে আসলে কিছু নাই, দুইটা বিন্দুর বিভবের পার্থক্য হয়। তাহলে এখানে আরেকটা বিন্দু কোনটা? আরেকটা বিন্দু অসীম। অসীমের বিভবটাকে কেন আমরা শূন্য ধরে নিছি? অসীমের বিভব শূন্য কে বলছে? কারণ আমরা অসীমটাকে রেফারেন্স ধরে নিছি। কেন অসীমকে আমরা রেফারেন্স ধরছি? কারণ সকল বিন্দুর জন্য এই অসীম নামক কিছু একটা আছে। তাহলে যেহেতু অসীম আছে, তাহলে অসীম থেকে আমরা যখন কোনো একটা পয়েন্টের বিভব বের করব, কোনো একটা পয়েন্টের বিভব বলতে আমরা বুঝবো যে অসীম থেকে ওই বিন্দুর বিভব বা অসীমের সাপেক্ষে ওই বিন্দুর বিভব। তাহলে এখানে আমরা যে এফ বিন্দুর বিভব বলি, এটা আসলে মনে মনে কি? মনে মনে এটা আসলে অসীমের সাপেক্ষে। এটা আসলে কার সাপেক্ষে? এটা হলো অসীমের সাপেক্ষে। এটা মনে মনে অসীমের সাপেক্ষে। কোন একটা বিন্দুর বিভব বলতে আসলে কি বোঝায়? অসীমের সাপেক্ষে ওই বিন্দুর বিভব কত। ঠিক আছে, কোন একটা বিন্দুর বিভব বলতে বোঝায় অসীমের সাপেক্ষে ওই বিন্দুর বিভবটা কত। ঠিক আছে, ওকে, গুড, আশা করি ক্লিয়ার। সো এটা যদি একদম প্রথমবারেই তোমার মাথায় ঢোকে তাহলে ভেরি গুড, কিন্তু না ঢোকাটাই স্বাভাবিক। সো যদি না ঢোকে টেনশন করো না, এগুলা পরীক্ষার জন্য যে খুব গুরুত্বপূর্ণ এরকমটা না, কিন্তু যারা একটু ফিল করে পড়তে চাও, বুঝে বুঝে আগাতে চাও, কেন এরকম হলো, একটা বিন্দুর বিভব তো নাই, পার্থক্য আছে, এগুলো যদি বুঝতে চাও সেটার জন্য কয়েকবার করে দেখো, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার থাকবে সবকিছু। সো তাহলে আমরা আশা করি এটা বুঝতে পারছি যে আমরা যখন কোনো একটা বিন্দুর বিভব বের করি তখন আসলে অসীমের সাপেক্ষে বের করি। এবং যখন এই যে পার্থক্য নিলাম, পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে আমাদের সবসময় ইনিশিয়ালের সাপেক্ষে ফাইনালের। তাহলে ইনিশিয়ালটাকে রেফারেন্স ধরে ফাইনাল পয়েন্টের বিভব হচ্ছে এটা। তাহলে এখানে আমাদের ইনিশিয়াল পয়েন্ট যদি অসীম ধরি, কারণ সকল পয়েন্টের অসীম আছে, তাহলে অসীমের সাপেক্ষে বিভব হচ্ছে এটা। আর যাকে রেফারেন্স ধরি তাকে তো শূন্য ধরে, তাকে আমরা সবসময় শূন্য ধরি। তাহলে এটাকে যদি শূন্য মনে করি তাহলে ভিএফ সমান সমান এই সূত্র হবে। এবং অসীম থেকে যদি আসি, ইনিশিয়াল পয়েন্টটাই যদি আমার অসীম হয় এখন, তাহলে অসীমের দূরত্ব তো এখানে 1/∞ বসালে 0 চলে আসবে। তাহলে এখান থেকে আমরা এই সূত্র পেয়ে গেলাম। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এটা যেটা বের করলাম সেটা কি? সেটা হচ্ছে কোনো একটা বস্তুর ক্ষেত্রে একটা নির্দিষ্ট দূরত্বে কোনো একটা বিন্দুর বিভব। একটা বিন্দুর বিভব এখন আমরা বলতে পারি, কোনো অসুবিধা নেই, যে একটা বিন্দুর বিভব কত, বলো তো এই বিন্দুর বিভব কত। আমরা তার মানে ধরেই নেই ব্যাক অফ মাইন্ডে যে আচ্ছা তার মানে অসীমের সাপেক্ষে এই বিন্দুর বিভব বের করতে বলছে, অসীমের সাপেক্ষে ওই বিন্দুর বিভব বের করতে বলছে, এটা আমরা বাই ডিফল্ট ধরেই রাখি সব সময়। ঠিক আছে, ওকে, অসাম, গেল। এখন আমরা একটা সূত্র দেখি, কাজ শক্তি উপপাদ্য। আমরা এটা অলরেডি জানি যে কাজ শক্তি উপপাদ্য, আমি কিন্তু এখনো বিভবের সংজ্ঞায় যাইনি, হ্যাঁ, তার আগে কাজ শক্তি উপপাদ্যটা একটু দেখো। দেখো কাজ শক্তি উপপাদ্য আমাদেরকে যেটা বলে, কোন একটা বস্তুর উপরে মনে করো তুমি অনেকগুলা বল প্রয়োগ করছো, এরকম অনেকগুলা বল প্রয়োগ করছো। এটা হলো আমাদের F1 বল, এটা হলো আমাদের F2 বল, এটা হলো আমাদের F3 বল। অনেকগুলা বল প্রয়োগ করার ফলে বস্তুটার একটা নির্দিষ্ট সরণ হয়েছে। এবং শুধু তাই না, এই বস্তুটার একটা আদিবেগ ছিল, এবং বস্তুটার উপরে এতগুলা বল প্রয়োগ করার ফলে যখন বস্তুটা এরকম s দূরত্ব অতিক্রম করছে তখন তার শেষ বেগ হয়ে গেছে v। এখন কাজ শক্তি উপপাদ্য আমাদেরকে যেটা বলে যে একটা বস্তুর উপরে কৃত যে মোট কাজ, একটা বস্তুর উপরে যতগুলো বল দ্বারা কাজ হয়েছে সবগুলো কাজের যোগফল সমান সমান, একটা বস্তুর উপর যতগুলো বল কাজ করছে সবগুলো বল দ্বারা কৃত কাজের সমষ্টি হচ্ছে বস্তুটার গতিশক্তির পরিবর্তনের সমান। ডেল্টা কে কি? কে মানে হলো গতিশক্তি, ডেল্টা কে মানে হচ্ছে গতিশক্তির পরিবর্তন। তাহলে দেখো এই ডাব্লিউ নেট সমান সমান ডেল্টা কে। ডাব্লিউ নেট মানে কি?
একটা বস্তুর উপর অনেকগুলো বল কাজ করতে পারে। সবগুলো বল দ্বারা কৃত যে মোট কাজ, একটা বস্তুর উপর সবগুলো বল দ্বারা কৃত যে মোট কাজ, সেটা হচ্ছে দুইটা বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে গতিশক্তির পরিবর্তনের সমান এভাবে লিখলাম। এই কাজশক্তি উপপাদ্যটা মনে রাখবা, এটা কিন্তু শক্তির নিত্যতার আরেকটা রূপ। এইটা কিন্তু আমাদের শক্তির নিত্যতার একটা রূপ। শক্তির নিত্যতার একটি রূপ, ঠিক আছে? শক্তির নিত্যতার এটা হলো একটা রূপ। ডব্লিউ নেট সমান সমান ডেল্টাকে, যতগুলো বল কাজ করছে সবগুলো বল দ্বারা কৃত যে মোট কাজ, সেটা হচ্ছে আমাদের বস্তুটার গতিশক্তির পরিবর্তনের সমান। এখন দেখো আমাদের একটা বস্তুর উপরে আসলে কি কি বল কাজ করতে পারে। আমাদের একটা বস্তুর উপর কি কি বল কাজ করতে পারে? একটা বল কাজ করতে পারে যে আমি তাকে একটা বল দিচ্ছি, একটা এক্সটার্নাল ফোর্স কাজ করতে পারে, একটা বাহ্যিক ধাক্কা বল কাজ করতে পারে। অথবা একটা বস্তুর উপর একটা কনজারভেটিভ ফোর্স কাজ করতে পারে, তড়িৎ বল হতে পারে, মহাকর্ষ বল হতে পারে, স্প্রিং বল হতে পারে, এরকম কনজারভেটিভ বল কাজ করতে পারে। অথবা একটা বস্তুর উপর ঘর্ষণ টাইপের বল কাজ করতে পারে, বাতাসের বাধা টাইপের বল কাজ করতে পারে। তো এই বল দ্বারা যে কৃত কাজ সেটাকে আমি ডাব্লিউ এক্সটার্নাল লিখব। এই ঘর্ষণ বল দ্বারা যে কনজারভেটিভ বল দ্বারা যে কৃত কাজ, এটাকে আমি ডাব্লিউসি হিসেবে লিখব। এবং মনে করো নন কনজারভেটিভ বল দ্বারা যে কৃত কাজ, সেটাকে আমি ডাব্লিউএনসি আকারে লিখব। এখন মনে করো আমাদের একটা সিস্টেম, একটা বস্তু আছে। এই বস্তুটার উপরে মনে করো কোনো নন কনজারভেটিভ ফোর্স কাজ করে নাই, একটা বাহ্যিক বল কাজ করছে, এবং মনে করো যে কোনোভাবে একটা কনজারভেটিভ ফোর্স কাজ করছে। সাপোজ আমি র্যান্ডম একটা ধরে নিলাম। তাহলে এই দুইটা বল দ্বারা যে কৃত কাজ সেটা কি কি হবে? যে এক্সটার্নাল বল দ্বারা কৃত কাজ প্লাস হচ্ছে কনজারভেটিভ বল দ্বারা কৃত কাজ, যতগুলো কাজ হবে সেটা কি বস্তুর গতিশক্তির পরিবর্তন ঘটাবে না? বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান হবে, রাইট? এখন বলো তো দেখি, যদি এমনটা হয় যে আমি এই বস্তুটাকে ধরে এইখানে যখন নিয়ে আসলাম, তখন বস্তুর কোনো গতিশক্তির পরিবর্তন করলাম না, অর্থাৎ বস্তুকে আমি সমবেগে নিয়ে আসছি। মনে করো সমবেগে বস্তুকে এক জায়গা থেকে আরেকটা জায়গাতে আমি নিয়ে আসছি। বলো তো সমবেগে নিয়ে আসলে ডেল্টাকে তো জিরো হয়ে যাবে, তখন আমরা ডাব্লিউ এক্সটার্নাল সমান সমান কি লিখতে পারবো? মাইনাস ডাব্লিউসি লিখতে পারবো না? দেখো মাইনাস ডাব্লিউসি লিখতে পারবো না? তাহলে দেখো যে ডাব্লিউ এক্সটার্নাল সমান সমান মাইনাস ডাব্লিউসি, মনে আছে? এই মাইনাস ডাব্লিউসি যেটা, এইটাই কিন্তু আমাদের দুইটা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য নির্দেশ করত। এইটাই কিন্তু দুইটা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য নির্দেশ করত। তাহলে বিভব পার্থক্যর সংজ্ঞা দেওয়ার সময় আমরা না বাহ্যিক বল দ্বারা কৃত কাজ দিয়ে বইতে সংজ্ঞাটা দেওয়া হয়। বইতে যখন সংজ্ঞা দেওয়া হয়, বিভব দুইটা পয়েন্টের বিভবের পার্থক্য নিয়ে যখন বইতে সংজ্ঞা দেওয়া হয়, তখন এই বাহ্যিক বল দ্বারা কৃত কাজটা দিয়ে সংজ্ঞাটা দেওয়া হয়। যদি সংরক্ষণশীল বল দ্বারা সংজ্ঞাটা দিত, তাহলে আরো সংজ্ঞাটা সিম্পল হয়ে যেত, কোনো ঝামেলা ছিল না। কিন্তু বইয়ের সংজ্ঞাটা রিলেট করানোর জন্য আমি এই লাইনগুলো একটু দেখালাম, একটু পরেই বইয়ের সংজ্ঞাটাতে আসবো। তাহলে দেখো ডব্লিউ এক্সটার্নাল এইটা সমান সমান মাইনাস ডাব্লিউসি কখন? যখন আমি বস্তুটাকে এখান থেকে এখানে নিয়ে যাব সমবেগে। সমবেগে যদি আমি একটা বস্তুকে নিয়ে যেতে পারি কেবলমাত্র তখনকার জন্যই কিন্তু আমার এই লাইনটা সত্যি। তখনকার জন্যই ডাব্লিউ এক্সটার্নালটা বিভব শক্তির পরিবর্তন নির্দেশ করবে। যদি এটা সমবেগ না হয়ে এখানে যদি গতিশক্তি বৃদ্ধি পেয়ে যেত, গতিশক্তি যদি এখানে বৃদ্ধি পেয়ে যেত, তাহলে কিন্তু আমি কখনো এই লাইনটা লিখতে পারতাম না। তখন আমার ডাব্লিউ এক্সটার্নাল কিন্তু বিভব শক্তির পার্থক্য নির্দেশ করতো না। এইবার চলো তো একটু দেখে নেই সংজ্ঞাটা কি ছিল। সংজ্ঞাটা কি ছিল দেখো, এটা হলো আমাদের বিভব শক্তির তাত্ত্বিক যেই সংজ্ঞাটা, সেইটা আমরা কি দেখছি? কোনো একটা বিন্দুর বিভব যখন বের করতে হয়, কোনো একটা বিন্দুর বিভব, কারণ আমরা দেখো ওই বিন্দুতে বিভব বের করতে চাই, তাহলে একটা বিন্দুর বিভব যদি বের করতে চাই তাহলে কি আমাদের অসীম থেকে আসতে হয় না? মনে আছে? কারণ অসীমেরটাকে আমরা রেফারেন্স ধরে নেই, অসীমের বিভবকে শূন্য ধরে নেই। তাহলে আমরা দেখো এবার সংজ্ঞাটা একটু একটু করে পড়ি। অসীম দূরত্ব থেকে, হ্যাঁ, একক পরিমাণ ভৌত রাশি বিশিষ্ট, ভৌত রাশি কি? মহাকর্ষ ক্ষেত্রের জন্য ভৌত রাশি হচ্ছে ভর।
কতটুকু ভর লাগবে? একক পরিমাণ ভর। কেন একক পরিমাণ ভর? কারণ আমি যদি 1 কেজির জন্য বিভব বের করতে পারি, 10 কেজির জন্য বিভব বের করতে গেলে 10 দিয়ে গুণ দিয়ে দিলেই হয়ে যাবে। এই জন্য এক একক পরিমাণটা দিয়ে কাজ করা হয়। তাহলে অসীম দূরত্ব থেকে কেন আসলাম বুঝছি, কারণ আমাদের ওই যে অসীম দূরত্ব থেকে যদি না আসি, অসীম থেকে যদি না আসি, তাহলে তো আমাদের রেফারেন্স থেকে আসা হলো না, আর রেফারেন্সের বিভব তো শূন্য। তাহলে শূন্যর জন্য এই যে অসীম দূরত্ব থেকে একক পরিমাণ ভৌত রাশি বিশিষ্ট, মানে 1 কেজি ভরের একটা কণাকে কোন সংরক্ষণশীল বলক্ষেত্রের, এটা চিন্তা না করে মনে করো মহাকর্ষ ক্ষেত্রের, অসীম দূরত্ব থেকে 1 কেজি ভরের কোনো কণাকে মহাকর্ষ ক্ষেত্রের কোন বিন্দুতে, এই দেখো কোন বিন্দুতে কিভাবে আনবো? সমবেগে আনতে, এই দেখো এক্সটার্নাল বল দ্বারা বা বাহ্যিক বল দ্বারা যে কাজ করতে হয় তাকে ওই বলক্ষেত্রের ওই বিন্দুতে বিভব বলে। তাহলে দেখো কোন একটা বিন্দুর বিভব যখন আমি বের করতে চাই, একটা বিন্দুর বিভব যখন বের করতে চাই, আমাকে আসতে হয় কোত্থেকে? আমাকে আসতে হয় অসীম থেকে। কারণ আমি তো এই বিন্দুর বিভবটা বের করব, ফাইনালের পয়েন্টার বিভব বের করব, তাহলে বিভব এর পার্থক্য নেওয়ার জন্য তো ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল লাগতো। তাহলে ভি ইনিশিয়ালটা যদি অসীম হয়, এটাকে তো আমরা 0 ধরে নেই, এই জন্য এই বিন্দুর বিভবটা আমরা বের করতে পারি, তখন এফ বিন্দুর বিভব বের করতে পারি। তাহলে কি হচ্ছে দেখো, অসীম থেকে কতটুকুকে নিয়ে আসবো? 1 কেজিকে নিয়ে আসবো। কিভাবে আনবো? সমবেগে নিয়ে আসতে হবে। কেন সমবেগে? কারণ আমি দেখো বাহ্যিক বলের সাহায্যে বিভবের সংজ্ঞা দিচ্ছি। তাহলে বাহ্যিক বলের সাহায্যে যখন বিভবের সংজ্ঞা দিব, তখন বাহ্যিক বলের সাহায্যে যদি বিভবের সংজ্ঞা দেই, তাহলে কিন্তু বাহ্যিক বলের সাহায্যে যখন বিভবের সংজ্ঞা দিব, তখন কিন্তু আমাদের সমবেগে আসতে হবে। সমবেগে আসলেই কেবলমাত্র ডাব্লিউ এক্সটার্নালটা মাইনাস ডাব্লিউ সি এর সমান হচ্ছে। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে অসীম দূরত্ব থেকে কেন বুঝলাম, এক পরিমাণ কেন বুঝলাম, সংরক্ষণশীল বলক্ষেত্রের কোন বিন্দুতে সমবেগে কেন আনতে হবে বুঝলাম। তাহলে বাহ্যিক বল দ্বারা যে কাজ করতে হয়, বাহ্যিক বল দ্বারা কাজ মানে কি? এখানে ডাব্লিউ এক্সটার্নাল। সো ডাব্লিউ এক্সটার্নাল দিয়ে যে কাজটা করতে হয় সেটাই হচ্ছে ওই বিন্দুর বিভব। অসীম থেকে এখানে আনতে যে পরিমাণ কাজ করতে হবে, সমবেগে আনতে যে পরিমাণ কাজ করতে হবে, সেটাই হচ্ছে এই বিন্দুর বিভব। এখন আসো, এটা তো জেনারেলাইজড একটা সংজ্ঞা। যখন চুম্বক ক্ষেত্রের জন্য করব, তারপরে স্থির বৈদ্যুতিক ক্ষেত্রের জন্য করব, তখন জাস্ট এই নামগুলা চেঞ্জ হয়ে যাবে। সংরক্ষণশীল বলক্ষেত্রের জায়গায় মহাকর্ষ চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র বসবে, আর ওই ভৌত রাশি জায়গায় ভর, মেরুশক্তি বা তড়িতাধান বসবে। বুঝতে পারছো? সো তাহলে এইটা হচ্ছে গিয়ে মূল কাহিনী, যে আমাদের যখন মহাকর্ষ ক্ষেত্রের জন্য বলবে, তখন অসীম দূরত্ব থেকে 1 কেজি ভরের কোনো কণাকে মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে সমবেগে আনতে বাহ্যিক বল দ্বারা যে কাজ করতে হয়, তাকে ওই ক্ষেত্রের তাকে ওই বিন্দুর বিভব বলে, তাকে মহাকর্ষের ওই বিন্দুর বিভব বলে। তাহলে আমরা এইভাবে করে বের করে ফেলতে পারবো। গেল। তাহলে আমরা বিভব কি জিনিস আশা করি বুঝতে পেরেছি। বিভব বের করতে গেলে কি করতে হয়? সংরক্ষণশীল বলের বিরুদ্ধে যতটুকু কাজ, সেটাই হচ্ছে ওখানে বিভব হিসেবে জমা হবে। সিম্পল। কোনো একটা সংরক্ষণশীল বল ছাড়া বিভবের কোনো অস্তিত্ব নাই। সংরক্ষণশীল বলক্ষেত্র থাকলে সেই জায়গাগুলোতে বিভব পাওয়া যাবে। কিভাবে বের করবো? এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যদি যাই, দেখবো সংরক্ষণশীল বলের এগেইনস্টে কতটুকু কাজ হয়েছে। সংরক্ষণশীল বলের বিরুদ্ধে যতটুকু কাজ করতে হয়, সেটাই বিভব শক্তি হিসেবে বস্তুর মধ্যে সঞ্চিত থাকে বা জমা থাকে। এবার আসো যান্ত্রিক শক্তির নিত্যতা। এগুলোর অ্যাপ্লিকেশন ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা আবার দেখবো। আজকে খালি থিওরি পার্টটা দেখো। এটা পড়ার আগে আমি তোমাদের আগে যান্ত্রিক শক্তির নিত্যতা যে টার্মটা আছে, আমরা কি জানি? কাজ শক্তি উপপাদ্য থেকে আমরা কি জানি? ডব্লিউ নেট, কোন একটা বস্তুর উপর মোট যে কাজ, সেটা হচ্ছে বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। সো মনে করো একটা বস্তুর উপরে আমরা একটা বাহ্যিক বল প্রয়োগ করলাম, তাহলে সেটা দ্বারা কাজ হিসাব করতে হবে। একটা ঘর্ষণ টাইপের বল দ্বারা কৃত কাজ, ঘর্ষণ বল থাকলে সেই বল দ্বারা কৃত কাজ বের করতে হবে। তারপর সংরক্ষণশীল বল থাকলে সেটা দ্বারা কৃত কাজ বের করতে হবে। সমান সমান হচ্ছে ডেল্টা কে। মনে করো আমরা সিনারিওটা এরকম যে এটা হলো আমাদের সারফেস, এবং এই সারফেসের এটা হলো ইনিশিয়াল পয়েন্ট, এটা হলো ফাইনাল পয়েন্ট। তাহলে আমরা কি করলাম? আমরা এই ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে গেলাম। আমরা এই ইনিশিয়াল পয়েন্ট থেকে এই ফাইনাল পয়েন্টের দিকে গেলাম। এখন তাহলে বলো তো, যখন তুমি ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের দিকে গেছো, তখন তোমার বিভব শক্তির পরিবর্তনটা কত? তোমার এই বিভব শক্তির পরিবর্তনটা কত? বিভব শক্তির পরিবর্তন কি ছিল? ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল না? যখন এইখান থেকে এখানে গেছো, বিভব শক্তির পরিবর্তন কত? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এবং এই বিভব শক্তির পরিবর্তন সমান সমান সবসময় কি ছিল? মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, না তার উল্টাটা? তার উল্টাটা, মাইনাস ডাব্লিউ সি। বলো তো দেখি, ডাব্লিউ সি সমান তাইলে আমরা কি লিখতে পারি? মাইনাস ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, বা ভি ইনিশিয়াল মাইনাস ভি ফাইনাল। এটা হচ্ছে আমাদের ডাব্লিউ সি না? এটা আমাদের একটু পরে কাজে লাগবে। দেখো
সো মনে করো আমরা একটা বস্তুকে যখন এখান থেকে এখানে নিছি, বা ধরো একটা বস্তু সংরক্ষণশীল ক্ষেত্রে কোনো একটা বিন্দু থেকে একটা বিন্দুতে গেছে, এখন আমাদের এখানে আমাদের ধরো জিনিসটাকে, দাঁড়াও তুমি এটা বললে আবার একটু পেঁচায় যাবা, দরকার নাই, তুমি এই পুরা জিনিসটাকে একটু উল্টায় দাও, পুরা জিনিসটাকে উল্টায় দাও। ধরো এইটা হলো ফাইনাল পয়েন্ট আর এইটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, তাইলে আর প্যাচ লাগবে না কোনো, ঠিক আছে? তাইলে আর কোনো প্যাচ লাগবে না। কি করছি, ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে কোনো একটা বস্তু মনে করো নামছে, ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্টে কোনো একটা বস্তু গেছে, তাহলে বিভব শক্তির পার্থক্য কি? ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। তাহলে এটা বের করতে হবে কিভাবে? সবসময় যে কোনো দুইটা পয়েন্টের বিভবের পার্থক্য ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল সমান সমান হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ যা হবে তার উল্টাটা, যা হবে তার উল্টাটা। তার মানে ডব্লিউসি সমান সমান মাইনাস ভি ইনিশিয়াল মাইনাস ভি ইনিশিয়াল এখান থেকে থাকলো। এটা একই রকম আছে, কারণ ইনিশিয়াল ফাইনাল আমি জাস্ট ঘুরাই দিছি। এখন মনে করো একটা বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়ছে, কোনো রকমের বাতাসের বাধা নাই, কোনো রকম এক্সটার্নাল বল নাই, তাহলে বলো তো যদি কোনো এক্সটার্নাল বল না থাকে তাহলে সেটা দ্বারা কৃত কাজ শূন্য। যদি কোনো ঘর্ষণ বল বা কোনো বাতাসের বাধা না থাকে সেটা দ্বারা কৃত কাজ শূন্য। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো তো, ডব্লিউসি সমান সমান গতিশক্তির পরিবর্তন। গতিশক্তির পরিবর্তন সবসময় কি, যে কোনো কিছুর পরিবর্তনই তো ফাইনাল মাইনাস ইনিশিয়াল, কে ফাইনাল মাইনাস কি ইনিশিয়াল। বলো তো ডব্লিউসি সমান কি লেখা যায় এই ক্ষেত্রে? আবার ভি ইনিশিয়াল মাইনাস ভি ফাইনাল, ভি ইনিশিয়াল মাইনাস ভি ফাইনাল সমান সমান তাহলে কি আসে? সমান সমান আসে কে ফাইনাল মাইনাস কে ইনিশিয়াল। এবার দুইটাকে যদি এক পাশে নিয়ে আসো তাহলে দেখো ভি ইনিশিয়াল প্লাস কে ইনিশিয়াল সমান সমান ভি ফাইনাল প্লাস কে ফাইনাল। এইটা হলো গিয়ে আমাদের যান্ত্রিক শক্তির নিত্যতা, এইটা হলো যান্ত্রিক শক্তির নিত্যতা। তাহলে দেখো যান্ত্রিক শক্তির নিত্যতা কিন্তু শক্তির সংরক্ষণশীলতার আরেকটা মানে ডিরাইভড একটা রূপ। যান্ত্রিক শক্তির নিত্যতা ডিরাইভড রূপ কেন বললাম? কারণ এটা সকল কেসের জন্য অ্যাপ্লিকেবল না। যান্ত্রিক শক্তির নিত্যতা সবসময় খাটবে না। যদি তোমার এখানে রাস্তায় ঘর্ষণ বল থাকে তখন তো এই বল দ্বারা কৃত কাজ থাকবে, তখন তো তুমি সরাসরি এই লাইন লিখতে পারবা না। যদি বাহ্যিক বল দ্বারা কেউ একটা কাজ করে তখন তো তুমি যান্ত্রিক শক্তির নিত্যতা আর পাবা না, কারণ তখন এই কাজটা তখন এখানে অ্যাড হবে। তাহলে এটা কখনকার জন্য সত্যি? যখন কোনো বাহ্যিক বল থাকবে না, যখন আমাদের কোনো অপচয়ী বল বা কোনো নন কনজারভেটিভ কোনো ফোর্স থাকবে না, সেটা দ্বারা কোনো কাজ থাকবে না, তখনই কিন্তু কেবলমাত্র এই যান্ত্রিক শক্তির নিত্যতা যেটা সেটা খাটবে। বুঝতে পারছো? তাইলে আসো সংজ্ঞাটা পড়ি। ঘর্ষণ বা অন্য কোনো অপচয়ী বল এর ক্রিয়ায়, ঘর্ষণ বা অন্য কোনো অপচয়ী বলের ক্রিয়ায় যদি কোনো শক্তির অপচয় না ঘটে, তাহলে তখন কোনো বস্তুর বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল সর্বদা ধ্রুব থাকে। দেখো, বিভব আর গতির যোগফল যা, পরের বিভব আর গতির যোগফল তাই থাকে, অর্থাৎ মোট যান্ত্রিক শক্তিটা ধ্রুবক থাকে। এটা 9 10-এ পড়ছি। কিন্তু এইটা কি ছিল? এটা ছিল শক্তির নিত্যতার একটা রূপ, এটা ছিল কাজ শক্তি উপপাদ্য। এইটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য, এইটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য, যেটা কি শক্তির সংরক্ষণশীলতার রূপ, শক্তির সংরক্ষণশীলতার প্রকাশ। কাজ শক্তি উপপাদ্য যেটা, এটা শক্তি সংরক্ষণশীলতার একটা প্রকাশ। কিন্তু এইটা কিন্তু শক্তি সংরক্ষণশীলতা না, এটা যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা। কখন যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা খাটবে? যখন কোনো ঘর্ষণ টাইপের বল থাকবে না বা নন কনজারভেটিভ কোনো ফোর্স থাকবে না এবং যখন কোনো এক্সটার্নাল ফোর্স থাকবে না। ঠিক আছে, সুন্দর, ভেরি গুড। তাহলে আমরা এটা বুঝলাম। আমাদের আজকের লেকচার এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমরা যে কাজ শক্তি উপপাদ্য, যান্ত্রিক শক্তির নিত্যতা এই রিলেটেড ম্যাথ প্রবলেমগুলা ইনশাল্লাহ সলভ করব। সো থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।